আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল পার্টিসিপেন্টদেরকে ধন্যবাদ জানাই যে যথাসময়ে উপস্থিত হয়েছেন। আমার 2 মিনিট লেট হয়ে গেল নেটের কারণে। তবে কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যায়। জি আলহামদুলিল্লাহ জি ভালো আছি। শোনা যাচ্ছে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আর 5 মিনিট পরে আমাদের সেমিনারটা শুরু করব। আপনাদের কথাবার্তা থাকলে আপনারা চালিয়ে যেতে পারেন। যুক্ত হওয়ার জন্য 5 মিনিট সময় নিচ্ছে আপনাদের কাছে। সকল পার্টিসিপেন্ট যুক্ত হওয়ার জন্য আমরা 9টা 10 থেকে আমাদের ফর্মাল ভাবে শুরু করব। এখন আপনাদের মাঝে কথাবার্তা আমরা বলতে পারি। তার সাথে সাথে আমাদের কিছু অ্যাক্টিভিটিজ আছে, সেগুলো একটু ঘুরে আসতে পারেন মেহরবানি করে, জাস্ট এই 10টা মিনিট। আমাদের ইউটিউব চ্যানেল আছে একটা, অনেকে যুক্ত আছেন হয়তোবা। যারা যুক্ত নাই, ঘুরে আসতে পারেন অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে, বা অ্যাডভান্টেক বিডি নামে আর কি। তো মেহরবানি করে আমাদের এই ইউটিউব চ্যানেলে ইলেকট্রিক্যাল ওয়াটার ক্যাট থেকে শুরু করে আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে শিক্ষামূলক, এগুলো আমরা দিয়ে থাকি। আপনারা এই চ্যানেলটা একটু ঘুরে আসেন প্লিজ। এখানে শিক্ষামূলক, এখানে ওয়াটার ক্যাট, প্রোগ্রামিং, আর এসে ওয়াটিট, এবং হচ্ছে কেবল ক্যালকুলেশন, ভোল্টেজ ক্যালকুলেশন, এগুলো সকল বিষয়গুলো মোটামুটি টেকনিক্যাল যে ইস্যুগুলো আছে এখানে এই চ্যানেলে পাবেন। আপনারা যদি সময় থাকে তো আমাদের চ্যানেলটা ঘুরে এসে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের চ্যাট বক্সে যদি টান লেখেন সাবস্ক্রাইব করে, আমরা ইন্সপায়ার হব আপনাদের আহ, ভালোবাসার হাতগুলো। এবং সিভি আপডেট, সিভি থেকে শুরু করে আরএসসি, এবং হচ্ছে আপনার অটোক্যাড, অটোক্যাডের 4টা 5টা ভিডিও আছে যেটা আপনি মোটামুটি বাংলায় আলোচনা করা আছে টিউটোরিয়াল আকারে, যে শিখতে পারবেন। এবং বিভিন্ন প্রকার সফটওয়্যার এবং ভিএফডি প্যারামিটার থেকে শুরু করে এই জিনিসগুলো আছে। যেহেতু এটা টেকনিক্যাল একটা আমরা কাজ করি আপনাদের জন্য, পরস্পরের শেয়ার নলেজ করে থাকি। সো আপনাকে আহ্বান জানাবো যে আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার জন্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেহেদি হাসান ভাই ডান লিখেছেন। যারা আমরা 2-3 মিনিট পরে আমরা ফর্মাল ভাবে শুরু করব, এই সময়টা কাজে লাগার জন্য বিশেষভাবে আপনাদের অনুরোধ করছি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে অ্যাডভান্টেক বিডি, বানানটা TAK এভাবে। ধন্যবাদ। আমরা কয়েক মিনিটের মধ্যে আমরা ফর্মাল ভাবে শুরু করব ইনশাআল্লাহ। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা স্যার গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। ধন্যবাদ। এক ভাই পরামর্শ দিয়েছিলেন ইউটিউবের লিঙ্কটা দেওয়ার জন্য, আমাদের একজন দিয়ে দিয়েছে অলরেডি। আপনাদেরকে আবার মেহরবানি করে মানে রিকোয়েস্ট করবো যে এখানে শিক্ষামূলক, আসলেই টেকনিক্যাল লাইনটা কোথায় যে কি শিখবেন, এটা থেকে যদি তিলে তিলে আমরা হাঁটি হাঁটি পা করে আগাতে থাকি ইনশাল্লাহ আমরা শিখে যাব।
এই ইউটিউব চ্যানেলে অনেক কিছু দেওয়া আছে, চ্যাট বক্সে আপনাদের লিংক দেওয়া আছে। আমাদের লিংকটা একটু, ওয়েবসাইটটা একটু ঘুরে এসে, ইউটিউব সাইটটা ঘুরে এসে আমাদেরকে ডান লিখলে আমরা উৎসাহ পাবো। আমরা আর 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা ফর্মাল ভাবে আমাদের আলোচনা শুরু করবো ইনশাল্লাহ আজকে। থ্যাংক ইউ সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল পার্টিসিপেন্টদেরকে ধন্যবাদ জানাই যারা একদম 9টা থেকে যুক্ত হয়েছেন। আমার পক্ষ থেকে বা অ্যাডভান্টেজের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে যত সময় উপস্থিত হয়ে 10 মিনিট ওয়েট করার জন্য। যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এবং ঘুরে এসেছেন তাদেরকে এক্সট্রা ধন্যবাদ। এখন পর্যন্ত যারা যেতে পারেননি, শিক্ষামূলক ভিডিও আছে, এখানে যে ঘুরে আসবেন ইনশাল্লাহ আপনাদের কোনো হেল্পে আসবেন। আজকের যে বিষয়টা আলোচনা করার জন্য আমরা একত্রিত হয়েছি, সে বিষয়টা হচ্ছে যে প্রফেশনাল মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার কিভাবে হব বা কিভাবে কাজ করলে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং লাইফে সাকসেস হতে পারবো বা জব পাওয়ার ক্ষেত্রে আমাদের একটু অগ্রাধিকার পাবো, এবং যারা জব করতেছি সেই ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে কাটিয়ে উঠবো সে বিষয়গুলো আপনাদের সাথে আমরা আলোচনা করব আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমার যতটুকু জানা আছে। এটা হচ্ছে নলেজ শেয়ারিং প্রতিষ্ঠান অ্যাডভান্টেজ বিডি। আপনারা যে শুধু যে আমি বলবো বিষয়টা এরকম না, আমরা সবাই বলবো যে যে আর বিষয়ে যেটা জানা আছে। একটা গুড প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে চাই, যে প্ল্যাটফর্মটার মাধ্যমে আমরা একে অপরের সহযোগিতা হবে এবং একে অপরকে ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্মে আমরা এগিয়ে যাব যার যার জায়গা থেকে। ধরুন আপনার একটা চাকরির প্রয়োজন, আমার কোনো কিছু প্রয়োজন, এই যে একে অপরের দেওয়া বা নেওয়ার যে একটা প্রসেস এবং হেল্পের। ধরুন আপনার একটা সিভি ফরম্যাট আছে, আমার একটা সিভি ফরম্যাট প্রয়োজন। আপনাকে আমি বললাম যে ভাই একটা সিভি ফরম্যাটটা আপনার দেন প্লিজ। আপনি দিলে আমাকে ওই বিষয়টা নিয়ে আর বেশি নাড়াঘাটা করা লাগবে না, আমি কিন্তু ইজিলি পেয়ে গেলাম। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যতগুলো ইঞ্জিনিয়ার, প্রফেশনাল ইঞ্জিনিয়ার বা হচ্ছে জব সেক্টরে যারা আছি বা হচ্ছে স্টাডি করতেছি, তারা কোনো না কোনো ভাবে কোনো বিষয় জানেন। ধরুন আমরা এখানে এখন 30 জন বা 40 জন মানুষ একত্রিত হয়েছি, আল্লাহ 40টা বিষয় এক একজনকে এক্সপিরিয়েন্স বা হচ্ছে আপনার অভিজ্ঞতা দিয়ে দেয়, যেটা আপনার ভিতরে যেটা আছে হয়তো আমার ভিতরে ওই জ্ঞানটা নাই বা আল্লাহ দেয়নি। তো সেই ক্ষেত্রে 40টা ভালো কাজ বা ভালো এক্সপিরিয়েন্স যেটা ফিল্ড থেকে পাওয়া যদি একত্রিত আমরা করতে পারি, দেন আরেকটা মানুষের লাইফটা সাকসেস হবে। এটা একটা কঠিন একটা বিষয়। ধরুন আমরা 40 জন মানুষ একটা ভাইবা দিতে গেলাম, তো আমরাকে 10টা করে কোশ্চেন করেছে। তো 10টা করে কোশ্চেন যদি আমরা তাহলে কত, 4×10=40, মানে 400 কোশ্চেন আমার ক্রিয়েট হলো।
যদি আমি 40 জন মানুষ হই, বা 40টা কোশ্চেন হলো 4 জনের ক্ষেত্রে, বা 400 হলো, বা 200 কোশ্চেন হলো, এই যে আপনার ডিফারেন্ট টাইপের কোশ্চেন গুলো, যে ডাইং সেক্টরে কোনগুলো কোশ্চেন হয়, ইন্ডাস্ট্রিতে কোনগুলো হয়, আপনার কিন্তু জানা হয়ে গেল এই জিনিসগুলো। এবং আপনি এমন একটা জিনিস জানেন যেটা ফিল্ড থেকে পাওয়া, অ্যাকচুয়ালি আমি যে কথাটা বলি এক্সপিরিয়েন্স থেকে পাওয়া, সেই জিনিসটা হয়তোবা কোনো বইয়েও নাই, এবং কেউ আমি কোনো জায়গাতে পাচ্ছি না। সেই বিষয়টা যদি আপনি আমাকে দেন, দেন আমি কিন্তু এটা হয়তো বা আপনি 5 বছর বা 3 বছর বা 2 বছর অর্জন করেছেন, সেটা আমি 2 মিনিটে পেয়ে গেলাম আপনার কাছ থেকে। প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, সেই জন্য আপনাদেরকে ডেকে ডেকে এ ধরনের প্রোগ্রামে নিয়ে আসা। আর হচ্ছে এজ ইউজুয়াল প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠানের মতো চলবে। থ্যাংক ইউ সবাইকে। প্রথমে আমি আমার পরিচয় দিতে চাই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা, মেনটেন্যান্স এবং কমপ্লায়েন্সে প্রায় দীর্ঘ 12 বছর আমি জব করেছি আহ, বিভিন্ন কোম্পানিতে। এবং বর্তমানে আমি অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অপারেশন ডিরেক্টর হিসেবে আছি। এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্বে আছি। আর কমপ্লায়েন্স এবং টেকনিক্যাল অডিট এগুলো নিয়ে কাজ করি। অ্যাডভান্টেক কনসালটেন্সি এবং হচ্ছে স্পেয়ার পার্টস মেশিনারি এগুলো নিয়ে কাজ করে। বর্তমানে এগুলো আমাদের একাধিক কোম্পানিতে কাজ চলতেছে, সেগুলো দেখাশোনা করি। আর আপনাদের এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসাবে কিছু নলেজ শেয়ারিং এর চেষ্টা করি, এতটুকুই। আরেকটা কোর্স আছে ইলেকট্রিক্যাল ডিজাইন ইনস্টলেশন ফর বিভিন্ন প্রকার অডিট কি চাই এভাবে। আমরা এই কোর্সগুলোর আমি ডিরেক্টলি আমি ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্বে আছি এবং কোর্স পরিচালনা করি। তো আজকের যে বিষয়বস্তুটা, রিকোয়েস্ট করব যে আমাদের মধ্য থেকে কেউ যদি কিছু বলতে চান, অবশ্যই আপনাকে বলার স্পেস দেওয়া হবে। শুধু যে আমি বলবো আপনারা শুনবেন এটা হবে না। আমরা এটা জাস্ট একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাই যে নলেজ শেয়ারিং এর জন্য। প্রফেশনাল মেনটেন্স ইঞ্জিনিয়ার কিভাবে হব বা কিভাবে কাজ করে, দেখেন, এই প্রফেশনাল কথাটার অর্থটা এটাই, মানে খুবই স্ট্রংলি, মানে এটা হচ্ছে খুব বড় একটা বিষয়। ধরুন একটা মেশিন চলে না, বা হচ্ছে একটা প্রবলেম যখন ক্রিয়েট হয়, সেটা সমাধান, সে সমাধানটা কোথায়? ধরুন আমার একটা, আপনাকে বললাম যে ভাই আমার একটা, আপনি পিএলসি প্রোগ্রামিং জানেন, যে আমার ঠিক আছে, আপনি অমুক ভাই, একজনের ভাই বলি, নামই বলি, সুমন রেজা ভাই, আপনি তো পিএলসি প্রোগ্রামিং জানেন, তাহলে আপনি কালকে আসেন, ভাই 10টায় আপনি আসেন, আমার এই মেশিনটা একটু দেখে যান। আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি আসতেছি, 10টায় আসবো, স্যার বা ভাই বা যেটাই বলেন না। এখন ধরেন 10টার সময় অপেক্ষা করতেছি, 10টা সময় ফোন দিলাম আপনাকে, আপনি বললেন যে ভাই আমি তো আজকে আসতে পারবো না। মানে মানে এটা কি হলো? এটা হচ্ছে প্রফেশনাল কাজ হলো কি না? মানে হচ্ছে যে যখন যেটা আমি বলেছি বা যেটা করতে করার জন্য আমি অদবদ্ধ হয়েছি, তখনই কাজটা পারফেক্ট টাইমে, মানে জাস্ট টাইমে জাস্ট কাজ। এই কাজটা 2 ঘন্টার কাজ আমি 2 ঘন্টায় করে দিয়েছি, এটা আমার পক্ষে পসিবল, আমি এটা করে দিয়েছি, এটা হচ্ছে প্রফেশনাল আচরণ। এবং যদি সেটা আমি না পারি, সেটা সুন্দরভাবে হ্যান্ড ওভার করা, যে আমি এটা পারলাম না, বাঁচতে পারলাম না, এটা হচ্ছে প্রফেশনাল। এখন মেনটেন্সের সাথে প্রফেশনাল যুক্ত হলো কেন? মেনটেন্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার জন্য যারা আমরা ইঞ্জিনিয়ার যারা আছি, এটা ফিল্ড তৈরি হয়। এই ফিল্ডটাতে অ্যাকচুয়ালি যারা মেশিন ঠিক করে বা মেশিন নিয়ে কাজ করে, বা ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরকে নিয়োগ দেয় যে কোনো কাজের, তারা কিন্তু কিছু বিষয় চায় যে পারফেক্ট ভাবে, যে আপনি যতটুকু পারেন ততটুকু তুলে ধরা। এবং একটা ফ্রেশার ইঞ্জিনিয়ার বা এন্ট্রি লেভেলের ইঞ্জিনিয়ার, আপনি কতটুকু আপনার পারা দরকার আপনার জন্য, ততটুকু যদি আপনি পারেন, তাহলে আপনার চাকরি হবে এবং ভালো আপনার স্যালারি পাবেন আপনি। আর যদি আপনার যতটুকু পাওয়া দরকার, যারা সিনিয়র পার্সন যতটুকু মনে করতেছে যে এতটুকু ওনার জানা থাকলে, জানা থাকা উচিত, কেন জানা না, তাহলেই সমস্যাটা, এর গ্যাপটা তৈরি হয়। তো আমরা এই আলোচনার মাধ্যমে গ্যাপটা মানে একটু রিমুভ করতে চাই, যে আপনি আপনার বাজারে আপনি ওয়ান কাইন্ড অফ একটা প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট। আপনি প্রোডাক্ট হিসাবে যতটুকু গুণাগুণ বা যে জিনিসগুলো থাকা দরকার ন্যূনতম, সেই জিনিসগুলো আপনার আমার ভিতরে যেন থাকে। এই জিনিসগুলোই আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল লক্ষ্য হচ্ছে এটাই। ঠিক আছে? তো আমার
আলোচনার প্রথমেই কোশ্চেন ক্রিয়েট থাকে একটা, জাস্ট যে আমরা কোশ্চেন, ভাইবা কোশ্চেন ডেমো 1, ভাইবা কোশ্চেন ডেমো। ডেমো 1-এ এই কোশ্চেন গুলো কি আছে দেখেন। মেনটেন্স, মেনটেন্স বলতে কি বুঝেন, মেনটেন্স কত প্রকার, শিডিউল মেনটেন্স কি, তারপর হচ্ছে পিরিয়ডিক্যাল মেনটেন্স কি, কেন মেশিন মেনটেন্স করি, বা মেশিন মেনটেন্স বলতে কি বুঝেন, ইউটিলিটি কি, ইউটিলিটি ডিপার্টমেন্ট বলতে কি, ইটিপি কি, ডব্লিউটিপি কি, সাবস্টেশন কি, সাবস্টেশন কি কি চেকলিস্ট মেনটেন করতে হয়, জেনারেটর কয়দিন পর পর মেনটেন্স করতে হয়, জেনারেটর রানিং করার আগে কি কি বিষয়গুলো দেখতে হয়, বয়লার কি, বয়লার কি কি টেস্ট করতে হয়, বয়লারে কি কি চেকলিস্ট মেনটেন করতে হয়, বয়লারের টেস্ট গুলোর নাম কি, ওয়াটার ট্রিটমেন্ট কি, পিএইচ কি, চিলার কি, প্লাম্বিং কি, কমপ্লায়েন্স কম্প্রেসার কি, মেনটেন্স ইঞ্জিনিয়ার আপনার দায়িত্ব কি, টেকনিক্যাল অডিট। জাস্ট এটা আপনাদেরকে একটু, যারা জব করেন না, ধারণা দেওয়ার জন্য কোশ্চেন 1। এই জিনিসগুলো একদম সিম্পল ইস্যু এই ফ্যাক্টরিতে। যে বিষয়গুলো একদম নর্মাল, এই কোশ্চেন গুলো একদম ইজি কোশ্চেন, যারা এখানে অনেকে জব করেন তারা আছেন, যে এগুলা, এগুলো না, এর থেকেও ডিপ্লো কোশ্চেন আপনাকে ধরবে। ভাইবা কোশ্চেন ডেমো 2, এখানে দেখেন, এখানে ক্যালকুলেশন পার্টটা আমরা নিয়ে এসেছি, বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন, কেবল ক্যালকুলেশন কিভাবে করবেন, তারপর হচ্ছে আপনার লোড, লোড ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর কি, এসিবি বিসিবি কোনটা কখন ব্যবহার করবেন, তিন ফেজের মধ্যবর্তী গ্যাপ কত হবে, সিসিবি এর সেট পয়েন্ট কত, ট্রান্সফরমার আর্থিং কয়টা দিবেন, জেনারেটর কয়টা আর্থিং দিতে হবে, এলটির আর্থিং কয়টা, এসটির আর্থিং কয়টা, আর্থিং এর কেবল কিভাবে নির্ধারণ করবেন ক্যালকুলেশনটা, সিস্টেম আর্থিং এর রেজিস্ট্যান্স এর মান কত হওয়া উচিত, আর্থিং কেবল ফেজের কত পার্সেন্ট হবে, এলপিএস রেজিস্ট্যান্স এর মান কত হওয়া উচিত, এলপিএস এর বোরিং কত ফিট হওয়া উচিত, সিস্টেম আর্থিং এর বোরিং কত হতে হবে, এলপিএস এর সর্বনিম্ন মান কত হওয়া উচিত, পিট কি, সিস্টেম আর্থিং এর কপার রডের সাইজ কত, এলপিএস কপার রডের মান কত হওয়া উচিত, আরএসি বা অ্যালায়েন্স এর কাজ কি, থার্মোগ্রাফি কি, থার্মোগ্রাফির কয়টা ধাপ থাকে, কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান কত মেগার উপরে হতে হবে। সরি প্রিয় ভাইরা, এখানে যে বিষয়টা আছে, এখন আপনি কয়টা এখানে পারবেন এটা আপনার একান্ত ব্যাপার, আমরা এখানে কোনো কাউকে জাজ বা হচ্ছে এভালুয়েশন করতেছি না, জাস্ট আপনাদেরকে ভাবার জন্য যে এই টাইপের কোশ্চেন গুলো হয়। এখন ধরুন, আমি যদি আপনাকে 27টা কোশ্চেন ধরি, তো 27টা কোশ্চেনের ভিতরে 27টা পারতে হবে বিষয়টা কিন্তু না। কিন্তু আপনি একজন গ্রাজুয়েশন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চাকরি করেন না, বা 2 বছর চাকরি করেছেন, আপনি কতটুক পর্যন্ত পারতেছেন, যে যে বিষয়টা আপনার পারা দরকার। এবং টেকনিক্যালি আমরা ইঞ্জিনিয়ার যারা কাজ করি, তারা শুধু কাজই করি, মানে নিজকে তৈরি করার জন্য যতটুকু সময়, মানে যে জিনিসগুলো জানা দরকার, এগুলো যদি আপনি জানতে পারেন, আপনি এটা এগিয়ে থাকবেন অন্যের থেকে। এটা হচ্ছে বিষয়। তো আজকে যে মূল বিষয় মেনটেনেন্স, মেনটেনেন্স হচ্ছে কাকে বলে বা কি, এই জিনিসগুলো দু একটা জিনিস আলোচনা করে মেন বিষয়ে আমরা যাব। মেনটেনেন্স হলো দীর্ঘকাল ব্যবহারের ফলে মেশিন বা সিস্টেমের ক্ষয়ের কারণে ফাংশন, ব্যবহার কাল বা কার্যক্ষমতা হ্রাস পাওয়াকে প্রতিরোধ করতে করতে বা চালানোর পরীক্ষা, মেরামত কার্যক্রম। মেশিনে বিভিন্ন কারণে ক্ষয় হয়, যেমন ঘর্ষণ, তারপরে বাহ্যিক আঘাত, তারপর হচ্ছে ইন্টারনাল ইম্প্যাক্ট, মেকানিক্যাল পার্ট যেমন নাট বল্টু চেন, বিভিন্ন প্রকার সেন্সর, এই যে এইগুলো আছে, এগুলো চেক ব্যাকের মাধ্যমে মেশিন চালানোটাই হচ্ছে মেনটেন্যান্সের কাজ। মেনটেন্স করার উদ্দেশ্যটা কি? মেনটেন্স করার উদ্দেশ্যটা হচ্ছে মেশিন বা ইকুইপমেন্ট ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতকরণ, পরিবেশের সুরক্ষা নিশ্চিতকরণ, মেশিন বা ইকুইপমেন্টের নির্ভরযোগ্য নিশ্চিতকরণ, মেশিন বা ইকুইপমেন্টের দীর্ঘমেয়াদী ব্যবহারের নিশ্চিতকরণ। এটা হচ্ছে আপনার যে মেশিন মেনটেন্স করলে উদ্দেশ্য হচ্ছে এটা। মেনটেন্স হচ্ছে আমরা এখানে 3 প্রকার দিয়েছি: কারেক্টিভ মেনটেন্স, পেরিডিক্যাল মেনটেন্স, শিডিউল মেনটেন্স। তো এগুলো আর মেনটেন্যান্সের ব্যাখ্যা বিশ্লেষণ, এই শিডিউল মেনটেন্স নিয়ে একটু কথা বলবো। জাস্ট শিডিউল মেনটেন্যান্সটা আমাদের বিভিন্ন
আপনার অডিটে এটা একদম ধরে বসে। এটা আপনার মান্থলি যে একটা যতগুলো মেশিন আছে আপনার মেশিন গুলোকে আপনার এনএফপি এর ভাষায় সকল মেশিনকে 15 দিন পর পর মেনটেন্যান্স এর আওতায় নিয়ে আসতে হবে। ধরেন আপনি 1 থেকে 15টা মেশিন আছে আপনার, এই মেশিন গুলোকে মানে মাসে 2 দিন আপনাকে মেনটেন্যান্স করতে হবে, এরকম একটা শিডিউল থাকতে হবে। এবং এই মেশিন গুলো কি করলেন, মেনটেন্যান্সে এসে কি করলেন, সেগুলো আপনার আপনার রেজিস্টার খাতায় আপনাকে লিপিবদ্ধ করতে হবে। বিভিন্ন প্রকার অডিট আছে, টেকনিক্যাল অডিট আছে, বায়ার অডিট আছে, এগুলো অডিট গুলো এসে এই খাতাগুলো মনিটরিং করে। আর আপনার মেনটেন্যান্সের যারা সিনিয়র বস আছে তারা তো দেখেই। মেশিন মেনটেন্যান্স শিডিউল এই যে হচ্ছে, এটা একটা ফরম্যাট। আপনাদের যারা জব করতেছেন, যারা ম্যানেজমেন্ট লেভেলে জব মানে এন্ট্রি লেভেলে যারা আছেন বা মিড লেভেলে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনি বর্তমান যেমন হচ্ছে ডকুমেন্টস আপনার স্টোর করার সময় আপনার বিভিন্ন প্রকার ফরম্যাট থেকে শুরু করে যে একাধিক কাজগুলো আছে আপনি স্টোর করবেন। যেটা আপনার ভালো মনে হবে সেটা আপনি আপনার যখন সুযোগ পাবেন ব্যবহার করার তখন সেটা ব্যবহার করবেন। আপনি মানে ইনোভেশন কিছু দেখাতে পারবেন। এটা হচ্ছে একটা মেনটেন্যান্স শিডিউল। এই মেশিন লিস্ট এটা 15 দিন পর পর বা 8 দিন পর পর সর্বনিম্ন মাসে 2বার আপনাকে মেশিন মেনটেন্যান্স করতে হবে। এই ধরনের একটা চার্ট থাকতে হবে। মাসের 1 তারিখেই এই ধরনের চার্ট সিগনেচার করে রেসপন্সিবিলিটি পার্সন দিয়ে আপনাকে ফাইল আপ করে রাখতে হবে, ওই অনুযায়ী মেশিন মেনটেন্যান্স করতে হবে। হ্যাঁ? তারপর হচ্ছে দেখেন ডেলি কম্প্রেসর মনিটরিং রেকর্ড। আপনার যে কম্প্রেসার থাকবে, এই কম্প্রেসার গুলোকে মনিটরিং করার জন্য আমরা 24 ঘন্টা টাইম, 1 ঘন্টা পর পর আপনার আউটলেট প্রেসার বার কত, এলিমেন্ট টেম্পারেচার কত, অ্যাবিনেন্ট টেম্পারেচার কত, এভাবে সবগুলো যতগুলো আপনার থাকবে আপনার 24 ঘন্টার একটা রিপোর্ট তৈরি করে রাখতে হবে মনিটরিং করার জন্য। তারপর হচ্ছে গ্যাস জেনারেটর প্যারামিটার সেট। গ্যাস জেনারেটর সেম ভাবে কম্প্রেসারের মতো করেই যতগুলো সিলিন্ডার আছে এবং জয়টা জেনারেটর আছে, এরকম আপনার 1 ঘন্টা পর পর আপনার 24 ঘন্টার একটা রেকর্ড রাখতে হবে কোথায় কত টেম্পারেচার ছিল। হুম। এখন এটা হচ্ছে চেক লিস্ট গুলো আলোচনা করুন, জাস্ট আপনাদেরকে দেখালাম। এখন আমার কথা হচ্ছে যে যখন আপনি ইঞ্জিনিয়ার হিসেবে কোনো জায়গাতে দায়িত্ব পাবেন, একটা চেক লিস্ট দেখলেন, আপনি মনে করেন আকাশ থেকে পড়ছেন যে এটা কি, আবার কেমনে কি করব। এই ধরনের যারা যেন না হয়, যারা জবে জয়েন করেননি তাও যেন এই জিনিসগুলো দেখে বুঝতে পারেন যে আচ্ছা, গ্যাস জেনারেটর প্যারামিটার তাহলে এগুলো এগুলো থাকতে পারে, কম্প্রেসরের এগুলো থাকতে পারে, আপনার বয়লারের এগুলো দেখতে হতে পারে। এই জন্য আপনাদেরকে ধারণাগুলো দেওয়া যে কোনো বিষয় একবারে মনে করেন আপনি ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে গেলেন, পারভেজ সাহেব আপনি কি কিছু লিখতেছেন, কিছু লিখবেন না, বুঝতেছেন না আপনি? আপনি কিছু লিখতে চাইলে আপনাকে এই ফ্লোর দেবো প্লিজ। তো বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যারা জব করেন না এবং করতেছেন, দুইটার জন্য দুই রকম আমার পরামর্শ। যে যারা করেন না এই ধরনের ফরম্যাট দেখে যেন আপনারা মানে বুঝতে পারেন যে না, আসলে এখানে কি হচ্ছে। একটা হচ্ছে যারা জব করেন, শুধু যদি আপনার এই রেসপন্সিবিলিটি গুলো না আসে আপনার কাছে, যে আমি এখন পর্যন্ত মেনটেন্যান্সের চেক লিস্ট বানানো বা দেখাশোনার দায়িত্ব পাইনি, তো আপনি পাননি ঠিক আছে, একাধিক টাইপের চেক লিস্ট আপনার কাছে যদি থাকে, যখন আপনি দায়িত্ব পেয়ে বসলেন, তখন যদি আপনার ফরম্যাটটা একটু ভালো হয়, সহজ হয় বা সুন্দর হয়, তখনই কিন্তু ম্যানেজমেন্ট এটা ভালো ভালো হবে না, এই যে না এই ছেলেটা আসলে ইনোভেশন আছে কাজের মধ্যে। এখন বর্তমান জামানা কিন্তু আপনার ইনোভেশন বা হচ্ছে আপনার 3D টাইপের, মানে হচ্ছে প্রিন্ট টাইপের বা দেখতে লুকিং কাজটা খুব দ্রুত হবে এবং সুন্দর হবে। এই টাইপের জামানায় আমরা বর্তমানে অবস্থান করতেছি, 4.0 রেভলিউশনের সময় এসেছি আমরা। তো এই জিনিসগুলো আপনাদেরকে আমাদেরকে করতে হবে। টেকনিক্যালি কোশ্চেন একটা, এখানে জব করেন কিছু ভাই আছেন না, একটু হেল্প করবেন আমাকে, Just আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো। আছেন? হ্যান্ড রেজ করবেন প্লিজ। জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো, যেহেতু আপনারা ফ্যাক্টরি লেভেলে আছেন, আপনাদের কিছু বিষয় আমি শেয়ার করব, আমাকে হেল্প করবেন জি, হ্যান্ড রেজ আমি করে। আছি। আহ,
স্যামসাং ভাই লিখেছে। আপনার নাম কি ভাই? আচ্ছা, যাও। আমাকে একটু হেল্প করিয়েন যারা সিনিয়র গুণ বা জব করতেছেন। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন ক্রিয়েট করেছি যে 300 অ্যাম্পিয়ার এমডিভি আমার নিড। এখন আমাকে কি করতে হবে? ধরুন আমি ইঞ্জিনিয়ার, আপনাকে লিস্ট ডাউন করতে হবে যে আপনার টেকনিশিয়ান এটাতে যাবে বাজারে, যে বলবে লাগবে। তখন আমি কিভাবে কি করব? মেন মেন পার্ট গুলো এমডিবি বা ডিবি তৈরির জন্য কি কি আহ, ভাই বলুন, যে ভাই একজন ভাই বলছিলেন কি যেন নাম আপনার, কি কি মেন মেন পার্ট গুলো কি কি থাকে, বা যে কেউ এমডিবির মেন মেন পার্ট গুলো কি কি থাকে, মেন মেন পার্ট গুলো ক্যালকুলেশন পার্ট গুলো জাস্ট সিলেক্ট সুইচ, পুশ সুইচ, এগুলোর প্রয়োজন নাই, বলবেন? আচ্ছা, কয়টা বাসবার লাগে এরপর? 5টা। 5টা বাসবার লাগে। থ্যাংক ইউ। আমার কি কি বাসবার লাগে? 5টা বাসবার লাগে, ফেজ হচ্ছে 3টা নাকি? জি। তার সাথে নিউট্রাল একটা। থ্রি ফেজ নিউট্রাল আর একটা আর্থিং পারবে। থাকবে নিউট্রাল এবং আর্থিং থাকবে 50%। আর্থিং থাকবে 50%, গুড। আর্থিং ফেজের 50% থাকবে, আর নিউট্রাল নিউট্রাল ফেজ সমান। সমান, গুড। তাহলে এই 4টা আমার হচ্ছে সমান, একদম ইকুয়াল। তারপর হচ্ছে মেন এমসিসিবি থাকবে একটা। তারপর হচ্ছে আপনার আউটগোয়িং যা যা লাগবে, মিটার লাগবে, ভোল্টমিটার লাগবে, এমিটার লাগবে, লাগবে। এখন এই যে এই বিষয়গুলোর জন্য 300 অ্যাম্পিয়ারের জন্য তো বাসবার নিব আমি, এটা কিভাবে বের করবো? পার মিলিমিটার স্কোয়ারে যদি আমরা হিসাব করি 1.2 কপারের ক্ষেত্রে, তাহলে হ্যাঁ, ওটা হিসাব করে দেখতে হবে যে বাস বারে কত ইয়ে, কত টু লাগে আর পয়েন্ট কি টু 300 জন্য। আচ্ছা, গুড, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আর স্কোয়ার মিলিমিটারে পয়েন্ট কত বললেন? আমি বলছি 1.2। 1.2। আচ্ছা, হ্যাঁ, মিনিমাম 1.2 থেকে 1.7 এর মধ্যে হিসাব করে আমি যতটুকু জানি। আচ্ছা, আমি এটাই জানতে চাচ্ছি, এখানেই কথা আছে। আচ্ছা, ভাই বলেছেন, ধন্যবাদ। না ভাই যেটা বলেছেন যে বাসবার ক্যালকুলেশন করার সময় এটা হচ্ছে একটা মান, এটা কপারের, কপার বাসবার আমরা করব। এখন এখানে আমার আপত্তিটা একটু এবং একটু পরামর্শ, যে ভাই বলেছেন যে এটা আমি জানি বা এটা হতে পারে, ভাই ঠিক আছে না ব্রাদার? জি। বা আচ্ছা, আপনি যে এটা জানেন, আপনাকে এখন প্রশ্ন করি, জাস্ট আমরা আলোচনার ক্ষেত্রে ভাইয়া, হ্যাঁ, যে এটা কেমনে জানেন আপনি যে 1.2 থেকে 1.7 এই হয়, এটা কেমনে জানেন? এটা আমি গুগলিং করে জানছি আর কি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন গুগল তো মনে করেন অনেক বিষয় আপনাকে কাছাকাছি দিতে পারে, হ্যাঁ ঠিক না? সবার উদ্দেশ্যে এটা বলতেছি, এটা কিন্তু আরেকটা মানে গুড আলোচনা হচ্ছে, যে গুগল বা হচ্ছে চ্যাট জিপিটি আপনাকে যে বিষয়টা আপনি চাইবেন কাছাকাছি অ্যান্সার আপনাকে দিয়ে দিবে না পারলো, এটা ঠিক কিনা? জি। এনএফপি এর ক্ষেত্রে মনে হয় 1.25 বা 1.3 এরকম কিছু। আমি বলতেছি, তো এটা হচ্ছে কি, আমরা যে বর্তমান যেটা আলোচনা করতেছি, আমরা কি স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার, রাইট? যে আমরা স্ট্যান্ডার্ড 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 ইঞ্জিনিয়ার এবং কমপ্লায়েন্স ইঞ্জিনিয়ার এবং পারফেক্ট ইঞ্জিনিয়ার হবে, সেটাই আপনাকে বলতে হবে। সেজন্য এই প্রত্যেকটা ডাটা আমি থেকে শুরু করে প্রত্যেকটা ডাটার আপনার ব্যয় দলিল মানে হচ্ছে সোর্স থাকতে হবে, যদি আপনি পারফেক্ট ইঞ্জিনিয়ার বা কমপ্লায়েন্স বা টেকনিক্যাল ইস্যুতে কাজ করতে যান। যেমন বিভিন্ন প্রকার অডিট নিয়ে আমাদের কোম্পানিগুলো অনেক মাথা ব্যথা, মানে রাত নাই দিন নাই, জীবন শেষ এরকম হয়ে যায়। যারা জব করেন তারা তো বোঝেনি, করে এসছে। বিষয়টা হচ্ছে যে স্ট্যান্ডার্ড মেনটেন করাটা, এবং আপনার যে কোনো ভ্যালু, যেটা হচ্ছে ধরুন ওহমের সূত্র, কিছু মানে আয়াত, এটার কোনো রেফারেন্স লাগে না, এটা হচ্ছে আমাদের মাদার বইয়ে এটা আছে। কিন্তু আপনার ট্রান্সফরমারের একটা চারিদিকে কতটুক জায়গা থাকবে, এটা কিন্তু আমাদের বিএল থ্রি যা বলেন আর হচ্ছে ডিপিএসসি বা ডিপ্লোমা বইয়ে কিন্তু নাই।
যে একটা ট্রান্সফরমারের চারিদিকে কতটুকু আপনি স্পেস রাখবেন। এটা কোথায় পাবো আমরা? এটা স্ট্যান্ডার্ড গাইডলাইনে পাবো। স্ট্যান্ডার্ড কোন গাইডলাইনে পাচ্ছি আমরা? বিএনবিসি তে পাচ্ছি, এনএফপি তে পাচ্ছি, ব্রিটিশ স্ট্যান্ডার্ড পাচ্ছি। এইটা খোঁজার দায়িত্ব হচ্ছে আপনার। তো ভাই, বাসবার হচ্ছে আমাদের 1.2 থেকে 1.7, ভাই যেটা বললো এটা অ্যাজাম্পশন, একটা কথাবার্তা। কিন্তু কেউ বলতেছে 1.65 অ্যাম্পিয়ার, কেউ বলছে 1.55 অ্যাম্পিয়ার পার পার স্কোয়ার মিলিমিটারে। এটা বলতেছে কি, ধরেন আমি বললাম যে 1.55 বলতেছে আরএসি। ভাইয়া বুঝেন বিষয়টা, বলছে আরএসি। আরএসি একটা অডিট প্রতিষ্ঠান, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এটা বলছে কপার কোম্পানি, এটা কপার কোম্পানি বলতেছে এটা। এখন এই কপার কোম্পানি যেটা বলতেছে এটা আমরা নেব না, কারণ উনি টেস্ট ব্যাক চেক ব্যাক করে উনার মানে সর্বোচ্চ এফিসিয়েন্সি দিচ্ছে যে ওনার কপারে এত লোড নিতে পারবে অ্যাম্পিয়ার। এটা আমরা নিব না। আমরা বিভিন্ন অডিট এবং বিএনবিসি এবং হচ্ছে আপনার এফপি যা বলতেছে যে কোনো একটা স্ট্যান্ডার্ড, যেই স্ট্যান্ডার্ডটা ধরলে আপনার কোম্পানিটা পারফেক্ট পারপাস আসবে, মানে সেফটি হাই হবে। তো দেখেন 1.55 আর 1.65 অনেক পার্থক্য কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা 1.55 নিলাম, যেহেতু এটা একটা অডিট প্রতিষ্ঠান, এটাকে আমরা কোড করলাম। এখন আপনি যদি আপনি আমি আমি যেমন ভাইকে প্রশ্ন করেছিলাম যে 1.25 কোথায় পেয়েছেন, গুগল করে পেয়েছি। আমি বলতেছি 1.55 আমার আরএস স্ট্যান্ডার্ড, আমার কাছে ভ্যালু আছে যে এটা আমার একটা স্ট্যান্ডার্ড বলতেছে বা বিএনবিসি বলতেছে। এভাবে আপনাকে প্রত্যেকটা কমপ্লেন্স বা টেকনিক্যাল ইস্যুতে যখন কাজ করবেন, আপনাকে এরকম সোর্সিং থাকতে হবে যে অমুক বলেছে এটা, নট অনলি ফর পার্সন। এটা হচ্ছে কোনো গাইডলাইন, স্ট্যান্ডার্ড গাইডলাইনের কথা বলতে হবে। যেমন মনে করেন সুমন ভাই বলেছে, সোহেল ভাই বলেছে, এটা হবে না, ঠিক আছে? বা আমার বস করেছে, এটা আমি দেখেছি, এটা হবে না। যদি আপনি পারফেক্ট ইঞ্জিনিয়ার হতে চান, মানে টেকনিক্যাল অডিট বা হচ্ছে এই টাইপের কাজ করা যায়, প্রিয় ভাইরা। এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। এখন বিএনবিসির সরি বাসবার ক্যালকুলেশনের সূত্র হচ্ছে যে, আমার প্রশ্ন ছিল যে 300 অ্যাম্পের জন্য কত। বাসবারের সূত্রটা হচ্ছে এরকম: বাসবার সমান হচ্ছে উইথ ইন্টু হচ্ছে আপনার থিকনেস ইন্টু হচ্ছে আপনার ওই যে পার স্কোয়ার মিলিমিটারের ক্ষমতা। এখানে আমার কপারের ক্ষেত্রে আমি আরএস এর ভাষা নিলাম 1.55। তাহলে যদি এটা থিকনেস হয় মনে করেন 10, নাকি উইথ হয় যে 20, থিকনেস হয় যদি 10, আর হচ্ছে যদি আপনার 1.55, তাহলে কত হয় একটু আমরা করি। দুইশো ইন্টু 1.55, তাহলে দেখেন এই যে 310। তাহলে আমি যখন এখানে এবার এই এই ই থেকে বলতে পারি যে থিকনেস উইথ যদি হয় 20, থিকনেস হচ্ছে 10, যদি হয় আমার বাস বারের ডাইমেনশন, তাহলে আমার 310 আমার কারেন্ট এখানে লোড নিতে পারবে। ক্লিয়ার বিষয়টা ব্রাদার? যে এভাবে আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে যে থিকনেস এবং উইথ আপনি কতটুকু নেবেন বাস বারের। এটা হচ্ছে বাস বারের ক্যালকুলেশন এর নিয়ম। একটা হচ্ছে এখন তার সাথে সাথে কি আমার আহ, তিনটা হচ্ছে আপনার ফেজ লাগবে, একটা নিউট্রাল লাগবে, একটা হচ্ছে আর্থিং লাগবে, তারপর হচ্ছে কেবল লাগবে, বাসবার লাগবে, লাইট লাগবে, ক্যালকুলেশন। এবং একটা বাসবার থেকে আরেকটা বাসবার সর্বনিম্ন 2.5 ইঞ্চি স্পেস আপনাকে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আপনি একটা এমডিভি বা ডিভির ক্যালকুলেশন করতে পারবেন। কেবল ড্রেসিং গুলো, কেবল ক্যালকুলেশন গুলো যদি আপনার সঠিকভাবে জানা থাকে। তারপরে একটা আরেকটু বিষয় আপনাদের সাথে একটা চার্ট নিয়ে, ফ্লো চার্ট নিয়ে আলোচনা করতে চাই। যে আমরা যারা ফ্যাক্টরি লেভেলে জব করেছি বা বাংলাদেশে জব করতেছি, আমি আমার ভাবে বলি যে আমরা উল্টা দিকে একটু চলি। কেমন উল্টা দিকে চলি? যে ইউনিভার্সিটি কলেজ থেকে আমরা বের হই, বের হয়ে বাংলাদেশে আমাদের একটা কথা আছে যে আমরা ফ্রেশার ইঞ্জিনিয়ার। এটা কোনো জায়গাতে
আছে কিনা শুধু বাংলাদেশের জন্য হয় ফ্রেশার ইঞ্জিনিয়ার। আপনি যখন নিয়োগ পেলেন, নিয়োগ পেয়ে 5-6 দিন আমরা একটু ফ্যাক্টরিটা ঘুরি বা পরিচয় হই সবার সাথে। তারপরে মনে করেন আপনার এখানে ধরেন যে সাব স্টেশনে কাজ চলতেছে, এখানে বলছে যে আপনি সাব স্টেশনে যান, তো দেখেন। এই যে যান বা দেখেন, এখন আমি কি দেখবো? এখানে চেয়ার টেবিল দিয়ে বসে বসে আমাকে দেখাবে? আমি কিছুই চিনি না, এই কোনটা এলটি প্যানেল, কোনটা পিএফআই, কোনো কিছুই জানি না আমি। সো এখানে যে আমি সাব স্টেশনে ইনস্টলের কাজ চলতেছে, এখানে যে আমাকে থাকতে হবে, মানে দেখতে হবে। দেখবোটা কি? তো দেখার তো এখানে কোনো কিছু নাই। তখন কি করতে হবে? আমাকে কায়িক পরিশ্রমের কাজ করতে হয়, কেবল টানা এই করা সেই করা, আমাকে কাজগুলো করতে হয়। তো কাজকে আমি ছোট বলতেছি না, কাজ করতে হবে। কিন্তু যেটা মুখ্য বিষয় হচ্ছে যে আমি কিছুই জানি না, এই যে আমার দেখে দেখে শেখা শুরু করলাম। মনে করেন বেস ইঞ্জিনিয়ার, ডেভেলপ ইঞ্জিনিয়ার, আপনি সাবস্টেশন করছে, কাজ চলতেছে, এই যে দেখে দেখে শেখা। এবং বাংলাদেশের যারা আমরা আমাদের থেকে শুরু করে সিনিয়র এখন পর্যন্ত যারা আছে মোটামুটি এখন ভিজিবিলিটি হয়েছে অনেক আগে থেকে, যে শিখাবে বা আপনাকে বলবে যে এই জিনিসটা এরকম হচ্ছে, এরকম এটা করো, এটা ধরো, এরকম করতে করতে 5-6টা বছর জীবনে চলে যায়। এই যে চলে গেল, আর দেখে দেখে শিখতে গেলেন, তখন ইঞ্জিনিয়ারিং যে ফ্লেভারটা থাকে সেটা নষ্ট হয়ে যায় আমার অভিজ্ঞতায়। তো আপনাদেরকে যেটা আমি বলবো, আমাদের এই উল্টা দিক থেকে, যেহেতু আগে ইনস্টলেশন কাজ দেখলাম, তারপর ডিজাইন দেখলাম, তারপর রুলস রেগুলেশন শিখলাম, তারপর আমরা একজন বড় ইঞ্জিনিয়ার বা হচ্ছে একটা পারফেক্ট ইঞ্জিনিয়ার হতে হওয়ার চেষ্টা করলাম। এটা না করে আপনাকে একটু ব্যতিক্রমে আপনার জায়গাটাকে করতে হবে, যে এদিক থেকে যাচ্ছেন যান, কোনো সমস্যা নেই, দেখে দেখে শিখেন। কিন্তু রুলস রেগুলেশন গুলো স্টাডি করতে হবে, ডিজাইন গুলো শিখতে হবে। দেন আপনি অটোক্যাড আপনাকে আপনি ইনস্টলেশন কাজ করতে হবে। ধরুন একটা ট্রান্সফরমার রুমের দিকে 1 মিটার থাকতে হবে, এটা বিএনবিসি বলতেছে। এখন এটা যদি আপনার জানা থাকে আর ইনস্টল হচ্ছে সেখানে যদি থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে না কি হচ্ছে এখানে। আর যদি আপনি ডিজাইন অটোক্যাড জানেন না, আপনি রুলস রেগুলেশন জানেন না, তাহলে আপনি শুধু দেখে দেখে শিখে এই পাশ দিয়ে উঠতে অনেক কষ্ট হবে। আপনাদেরকে আমি বলবো, রুলস রেগুলেশন গুলো বিএনপিসি, এনএফপিএ, এগুলো খুবই চমৎকার। আপনি যদি একটু সময় দেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, মনে করেন দিনে আপনি 20টা মিনিট সময় দেন, একটা মাস আপনার হয়ে যাবে। তারপর ডিজাইন শেখার জন্য ইঞ্জিনিয়ারিং ভাষা যেহেতু ড্রয়িং, তাই আপনাকে অটোক্যাড আপনি শিখে ফেলবেন, তাহলে যে কোনো কাজ করতে গেলে আপনার জন্য সহজ হবে ভাই। তো আপনাদেরকে যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম, যে এই পাশ থেকে যাচ্ছেন কোনো সমস্যা নাই, আর এই পাশ থেকে যাওয়ার যদি সুযোগ হয়, যারা স্টাডি করতেছেন বা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা রুলস রেগুলেশন এবং ডিজাইন, ইনস্টলেশন মেথড গুলো, ক্যালকুলেশন পার্ট গুলো জেনে যদি আপনি ইঞ্জিনিয়ারিং সেকশনে আগান, তাহলে আপনি মজা পাবেন চাকরি করে এবং হচ্ছে কাজ করে। হ্যাঁ, আমার সাথে একমত কিনা যারা জব করতেছেন, যে আমরা কি দেখে দেখে শেখার জন্য আমাদের জীবন থেকে অনেক বছর চলে যায়? এটা আমার সাথে একমত আছেন কিনা, বা আপনাদের কোনো পরামর্শ আছে কিনা এই ব্যাপারে? ভাইরা, যারা জব করতেছেন, আপনাদেরও কথা আমরা শুনবো প্লিজ। কেউ কেউ আছেন কিছু বলবেন? ভাই আমি একটু বলতে চাইছিলাম যে জি জি জি। এই আমাদের রুলস গুলো আপনি বলছেন আমরা একটা অ্যাসিস্ট্যান্ট মানে শেখার জন্য আমরা কোন জায়গা থেকে শিখলে এটা আমরা মানে অ্যাসিস্ট্যান্টের একটা মান পাবো, বা কোথায় চার্জ কোন করলে বা কোন বইগুলো পড়লে? আপনি যে সেক্টরে ইঞ্জিনিয়ারিং লাইফে, যদি আপনি এটা প্রশ্ন করেন, যদিও পরের প্রশ্ন, যে আপনি কোন দিক থেকে হলে ভালো করবেন, আপনি কোন দিকে যেতে চান, সেটার উপর ডিপেন্ড করে কন্ট্রোলিং পার্ট থেকে, ক্যালকুলেশন পার্ট থেকে শুরু করে আপনি আস্তে আস্তে অটোমেশন এবং আরো উপর দিকে যাবেন আর কি। কেমন? এই পার্ট গুলো আমরা মানে বই আকারে কোথাও পাবো নাকি এই যে আমরা ইউটিউবে হ্যাঁ, পাবো বই বা আকারে আছে, আমার এখানে আছে, সবই বই আকারে আছে। বই আকারে আছে, এগুলার স্ট্যান্ডার্ড বই আছে। হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ। Okay. তো আমরা আলোচনায় আছি যে একজন ভিজিটর বা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার হিসেবে আপনি যে লুকিং, এই যে বিষয়গুলো প্রাথমিকভাবে দেখতে হবে, যে একটা সাব স্টেশনে ঢুকলেন, ঢোকার পর দেখলেন যে আপনার সাফিসিয়েন্ট আলো আছে কিনা, আপনার সাফিসিয়েন্ট জায়গা আছে কিনা, তারপর হচ্ছে আপনি যখন ভিতরে গেলেন, বাসবার ক্যালকুলেশন, বেকার ক্যালকুলেশন, কেবল ক্যালকুলেশন
সঠিক আছে কিনা আপনার দেখতে হবে। এখন এই সঠিক আছে কিনা এর জন্য টেকনিক্যালি বিষয়গুলো জানার জন্য আপনার টেকনিক্যাল নলেজ লাগবে। সেটা আপনি কোথা থেকে পাবেন, সেটা আপনাকে অর্জন করতে হবে। ওই যে আমরা দেখি না যে কিছু মানুষ আছে যে এক্স রে দেখলেই, ডাক্তাররা এক্স রে দেখলেই বলতে পারে যে পা ভেঙেছে বা কোনো প্রবলেম আছে কিনা, কিন্তু আপনি আমি দেখলে সেটা পারি না। এটা আপনাকে অর্জন করতে হবে। দেখেন কোন বিষয়গুলো প্রাথমিক কয়েকটা বিষয়ে আমি এখানে লিখে রাখছি যে মেন বেকার ক্যাপাসিটি, মেন ইনপুট কেবল, নিউট্রাল কেবল, আর্থিং কেবল, মেন বাসবার সাইজ, তারপর মেন লিঙ্ক কেবল, বাসবার কেবল সিলেকশন, এই জিনিসগুলো ঠিক আছে কিনা আপনাকে দেখতে হবে। তারপরে দেখেন এখানে একটা ট্রান্সফরমারের আছে যে রেড, ইয়েলো, ব্লু, এই যে তিনটা পার্ট। এই পাশের কেবল গুলো দেখেন চিকন একটা কেবল, এই পাশে আবার একই পয়েন্টে দুইটা করে কেবল। এই সাইডে হচ্ছে আপনার ভোল্টেজ হাই থাকে 33 কেভি, 11 কেভি বলি। এই পাশে এসে কি হয়, 40 কারেন্ট বেড়ে যায়। ফার্স্ট পার্ট হচ্ছে একটা যে আপনার কেবল ক্যালকুলেশনের ক্ষেত্রে ফার্স্ট একটা পার্ট হচ্ছে কারেন্ট। তো আরো অনেক বিষয় দেখতে হয় আপনাকে, কিন্তু এটা হচ্ছে মেন পার্ট। এই পাশে যেহেতু ভোল্টেজ হাই ছিল, কারেন্ট লো ছিল, এই পাশে কারেন্ট হাই হয়েছে, ভোল্টেজ লো হয়েছে, সেজন্য এই কেবলটা বেড়ে যায়। দেখেন আপনাদের মাথার উপরে, আমাদের মাথার উপরে অনেক চিকন কেবল দিয়ে কারেন্ট আসে, আসে এসে আবার ফ্যাক্টরিতে যখন ঢোকে অনেকগুলো কেবল বেরিয়ে যায়। এটা হচ্ছে এটা এটা কারণ। অনেকে এই প্রশ্নগুলো করলে অনেকে বলে যে একটা হচ্ছে আপনার এফআই যাবে, একটা হচ্ছে এলটি প্যানেলে যাবে। এটা না, দুইটা কেবল ইকুয়াল একটা কেবল। তারপরে হচ্ছে আপনি একটা ট্রান্সফরমারে কয়টা আর্থিং দিবেন। আমার বডিতে দুইটা আর্থিং থাকবে, লোড ক্যালকুলেশন করে কেবল ক্যালকুলেশন করতে হবে। নিউট্রাল একটা অবশ্যই লাগবে। এটা হচ্ছে প্রাথমিক কথাবার্তা। এবং ট্রান্সফরমারের নেম প্লেটে যে আহ, এগুলো থাকবে, আপনার ক্যাপাসিটি গুলো, সে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তার সাথে সাথে আরেকটা বিষয় এখন একটু আলোচনা করি আমরা, যে ওই বিষয়টাকে প্রুভ করার জন্য যে দেখেন আমাদের এরকম একটা ফিউজ থাকে, এই ফিউজটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হয়। 500 কেবি ট্রান্সফরমারে যদি আমি ফিউজ, মানে ড্রপ আউট ফিউজ আমি ক্যালকুলেশন করি, তা দেখেন এই সূত্র দিয়ে যদি আমি করি, তাহলে 500 কেবির জন্য 500, এটা হচ্ছে 1 কিলোওয়াট, 3 জন্য এটা, তারপর হচ্ছে আপনার 11 কেবি। দেখেন 27 অ্যাম্পিয়ার কারেন্ট নেই। আপনি বুঝতেছেন যে 500 কেবি ট্রান্সফরমার, 27 অ্যাম্পিয়ার কারেন্ট, 27 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য কেবল কত মানে চিকন হবে। তো রিস্ক ফ্যাক্টর আমি 1.25 যোগ করে 33 অ্যাম্পিয়ার হলো। 33 অ্যাম্পিয়ারের ফিউজ যদি আপনি সেট করেন তাহলে আপনার হয়ে যাবে। এখন দেখেন ইঞ্জিনিয়ার মানে কথাটার সাথে তো অনেক মজার, মানে ইঞ্জিনিয়ার ডক্টরের সাথে অনেক কিছু যুক্ত থাকে। তো শুধু কি যুক্ত থাকে, অনেক বিষয় আমাদেরকে নলেজ রাখতে হয় সবাইকে, যে আপনি প্রপার ইঞ্জিনিয়ার হতে চান, যে বাজারে কি কি টাইপের আপনার ফিউজ আছে এবং প্রডিউস করে কোম্পানি। 30 অ্যাম্পিয়ারের কোনো ফিউজ নাই, কত আছে, 30 আছে। তাহলে কি আমি 30 নিবো? না, 30 নিতে পারবেন না। কত নিতে হবে, যেটা ক্যালকুলেশন করে যে মানটা হবে তার থেকে সেম পরিমাণ যদি আপনার কোনো ডিভাইস থাকে সেটা নিতে হবে, নাহলে এক ধাপ বেশি নিতে হবে। 40 নিলে আপনার এটা ঠিক আছে। এই এই কথাটা কেবল ক্যালকুলেশন, বেকার ক্যালকুলেশন সবের ক্ষেত্রে একই, যে যদি আপনার যত ক্যালকুলেশন করে যে আপনি পাচ্ছেন, ধরেন যে 22 অ্যাম্পিয়ারের কোনো ফিউজ নাই, বা হচ্ছে আপনি কেবল ধরেন যে আপনি 35 আর এর পর কত, 50 আর, 40 আর কেবল আপনার ক্যালকুলেশন করে হলো। তো আপনি 40 অ্যাম্পিয়ারের তো কোনো এর কোনো কেবল নাই, তখন কি করতে হবে, আপনাকে এটা অবশ্যই আপনাকে 50 আর কেবলই নিতে হবে। এই বিষয়গুলো বাজারে কি টাইপের ডিভাইস আছে, আর এখন তো সবকিছু হাতের মুঠোয়, আপনি গুগলে সার্চ করলে অনেক কিছু পেয়ে যান। আর যদি গুগল না থাকে তখন আপনার যে কোম্পানির আপনি যে ডিভাইসটা নেবেন বা কাজ করতে চান, ওই কোম্পানির ম্যানুয়াল আছে, সেখান থেকে আপনাকে বের করতে হবে। তারপরে একটা জিনিস, এখানে একটা ক্যালকুলেশন আমরা যে এসএলডি বা হচ্ছে প্রতিনিয়ত যে কাজগুলো করি, সেখানে কি লোডের উপরে ডিপেন্ড করে, যে লোড কত কিলোওয়াট। লোডে যে ইউজার পয়েন্টে যে ইউজ হয়, যেমন আপনার মোটর, লাইট, সবসময় ওয়াট আর কিলোওয়াট। এটা কেন, ওয়াট আর কিলোওয়াট থেকে আমাদেরকে কেবল ক্যালকুলেশন করতে হয়, বেকার ক্যালকুলেশন করতে হয়। তাহলে আপনার কিলোওয়াটকে সবসময় আপনাকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে।
অ্যাম্পিয়ারে কনভার্ট করেই কিন্তু আপনাকে এই ব্রেকার সেট করতে হবে, কেবল সেট করতে হবে, বাসবার করতে হবে। মানে সবকিছুই কারেন্টের উপর ডিপেন্ড করেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে যে প্রিয় ভাইরা, সূত্র তো থাকবেই, কিছু বিষয় ব্যতিক্রমী। আপনি যখন এসএলডি করবেন, ইএলডি করবেন, তখন কিন্তু হিউজ পরিমাণ ডাটা আপনাকে প্রতিনিয়ত খুব শর্ট টাইমের মধ্যে করতে হবে। তখন আপনাকে টেকনিক্যালি কিছু আপনাকে করতে হবে। আহ, আপনার শর্টকাট কিছু টেকনিক অবলম্বন করতে হবে। উদাহরণ, লোড ক্যালকুলেশনের সূত্র হচ্ছে সবসময় নিচের দিক থেকে উপর দিকে আসতে হয়। লোড ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে এটা। তো এখন যদি আপনাকে বলা হয় যে 25 কিলোওয়াট সমান সমান কত অ্যাম্পিয়ার, তখনই কিন্তু অনেকেই মানে ক্ষেপে যায় যে কোনটা সূত্র হবে, কি হবে। তো √3 VI cos থিটা 3 ফেজের ক্ষেত্রে এটা সূত্র, আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে হচ্ছে এটা সূত্র, VI cos থিটা। এখন ভাইবা বোর্ডে বা এসএলডি করতে যাবেন, তখন যদি সূত্র অ্যাপ্লাই করে করা শুরু করেন, তখন কিন্তু বিপদে পড়বেন। মানে একটা এসএলডি করতে 1 মাস সময় দেয়, 1.5 মাস সময় দেয় সর্বোচ্চ। এটা করতে যদি আপনি এগুলা নিয়ে শুরু করেন, তাহলে হয়তো 6 মাস 1 বছর পারবেন কিনা সন্দেহ আছে। এখন সেজন্য যেটা করতে হবে, কিলোওয়াটের সাথে 3 ফেজের ক্ষেত্রে যদি 1.8 গুণ দেন, তাহলে একটা ভ্যালু বের হবে, কারেন্ট বের হবে। সেটা হচ্ছে 3 ফেজের কারেন্ট। মনে করেন এখানে 45 অ্যাম্পিয়ার বের হচ্ছে, 25 × 1.8 হচ্ছে 45 অ্যাম্পিয়ার। আর সিঙ্গেল ফেজ ক্ষেত্রে 5.68 দিয়ে যদি আপনি কিলোওয়াটকে গুণ দেন কিলোওয়াটের সাথে, তাহলে আপনি পেয়ে যাবেন সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কারেন্ট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে 1.8টা কি, আমি কোথা থেকে পেলাম? এই জিনিসটা আমাকে বের করতে হবে। আপনাকে কিন্তু প্রশ্ন করবে, যদি কোনো ভাইবা দিতে গিয়ে আপনি বলে যে 40 কিলোওয়াট সমান সমান কত অ্যাম্পিয়ার, থ্রি ফেজের ক্ষেত্রে আপনি 1.8 দিয়ে গুণ দিবেন, আর সিঙ্গেল ক্ষেত্রে 5.68 দিয়ে গুণ দিবেন। আপনি এটা যদি, যারা জব করেন না, এটা যদি আপনি মানে বলে দেন, আর যদি আপনার বস জিজ্ঞেস করে যে এটা কোথা থেকে পেলেন, আপনি সুন্দর করে বুঝতে পারলে আমার মনে হচ্ছে অলমোস্ট আপনার 60% এগিয়ে যাবেন চাকরি হওয়ার ক্ষেত্রে। এই একটাই কথা দিয়ে, এই 1.8টা আর হচ্ছে 5.6, এটা কোথা থেকে পেলাম, এটা আপনাকে বের করতে হবে। এটা কোথা থেকে পেলাম আমরা? এই সূত্র থেকে পেলাম। দেখেন, সূত্র দিয়ে যদি আমি বের করি, সূত্র হচ্ছে এটা। তাহলে কি সমান সমান, যেহেতু ইউনিটি মান বের করছি 1000, 1 কিলোওয়াট, √3 মান হচ্ছে 732, ভোল্টেজ হচ্ছে 400, আর √3 মান হচ্ছে cos θ 0.8। তাহলে দেখেন একটু, এটা আমি মানে অনেকবার করছি, সেজন্য আমার মুখস্থ আছে, আপনারা ক্যালকুলেটর কাটতে পারেন। হ্যাঁ, 1.8 অ্যাম্পিয়ার। তাহলে আমরা যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি 1.8 কোথা থেকে পেয়েছেন, আপনি বলবেন যে √3 সমান √3 VI cos θ থেকে আমরা পেয়েছি। এখানে কারো কোনো প্রশ্ন আছে বা বলার আছে, এটা কেন হলো বা এটা কেন হলো না? ভাই, নাই কারো প্রশ্ন নাই? সবাই কি আমাকে রেখে ঘুমিয়ে গেছেন নাকি? তার মানে আমরা এখানে বললাম যে থ্রি ফেজের ক্ষেত্রে যদি আমরা এই ক্যালকুলেশনটা করি, 1 কিলোওয়াটে আমাদের 1.5 এম্পিয়ার আসবে। সরি ভাইয়া, আবার বলবেন রাকিব আর ভাই। বলতেছি আমরা যদি থ্রি ফেজের ক্ষেত্রে যদি আমরা লোড ক্যালকুলেশন করতে যাই যে এক এক কিলোওয়াট কে আমরা কত এম্পিয়ার পাইতেছি, তাহলে আমরা লোড ক্যালকুলেশন করলে যে সূত্র অনুযায়ী 1.8 এম্পিয়ার পাইতেছি। জি, এটা ইউনিটি মান, একটা মান আর কি। জি হ্যাঁ, এটা জি দিয়ে আপনি করতে পারবেন, আর আপনি এই সূত্র দিয়েও করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে আপনাদের কোশ্চেন আসতে পারতো যে এখানে 400 আমি কেন নিলাম? 400 এটা ভোল্টেজ, 400, কিন্তু 440 ভোল্টেজ তো আমাদের, আমি 400 নিলাম কেন? 440 ভোল্টেজ এটা। হ্যাঁ, 400 নিলাম এই জন্যই, এটা হচ্ছে 400 নিলাম এই জন্যই
স্ট্যান্ডার্ড ভোল্টেজ বা নমিনাল ভোল্টেজ বলে। কেমন? এই জি, নমিনাল ভোল্টেজ হচ্ছে আমাদের 400। আমাদের ভোল্টেজ 440 বললেও 440 পাই না, আমরা এটা কম বেশি আপ ডাউন করে, এই জন্য আমরা 400 ভোল্টেজ ধরে ক্যালকুলেশন করতে থাকি। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি তো আপনার বা আমার মন মতো ধরতে পারবো না। হ্যাঁ, এই তো আমরা এটা আমাদের যে স্ট্যান্ডার্ড 400 ধরে ক্যালকুলেশন। যে কোনো একটা ডাটা থেকে আপনাকে আমাকে টান দিতে হবে। ঠিক আছে? তো ডাটাটা কি? জি। এটা হচ্ছে বিএনবিসি তে আছে, এনএফপিএ তে আছে। এই যে আমাদের এখানে একটা ডাটা, যে এক ভাই বলতেছিল যে এটা আমি কোথায় পাবো, এই যেগুলো আমাদের আপনাদের জন্য কম্পারিজন করে কেটে কেটে রাখছি আমরা। ঠিক আছে? আমাদের কোর্সে এগুলো আলোচনা হয়, যেটা আমরা কোথা থেকে পেলাম। না, এটা না, আরেকটা ডাটা আছে, একটু আমি দেখাচ্ছি। ক্যালকুলেশন কই, এটা কোথা থেকে পেলাম? এই আমার ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, এই দেখেন, এই যে এখানে দেখেন যে নমিনাল ভোল্টেজ 400 থ্রি ফেজের ক্ষেত্রে। এটা কি ব্রিটিশ স্ট্যান্ডার্ড বলছে, জি। বিএনবিসি বলছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে এই কম্পারিজন গুলো, এটা কোথায় আপনি কত ভোল্টেজ ড্রপ করবেন আমি একটু পরে দেখাচ্ছি এগুলো। হ্যাঁ, এগুলো আমি বলতেছি যে যে কোনো ভাইয়া ডাটা নিলে আপনাকে ওই ডাটাটা মানে কোথা থেকে এসেছে এই জিনিসটা আপনাকে জানতে হবে। জানা গেল। এখন সিঙ্গেল ফেজের ক্ষেত্রে সেম ভাবে এই সেম সূত্র দিয়ে করবেন, জাস্ট খালি এখানে এটা হবে না। এখানে 220 আমি নিব ভোল্টেজ। 220 ইন্টু এটা দিলে 176 হয়। 176, এটা 5.68 হয় অ্যাম্পিয়ার। ক্লিয়ার বিষয়টা? এই হচ্ছে বিষয়। এখন এই বিষয়গুলো যতটা আপনি ইজিলি বা শর্টকাট, মানে জাস্ট খালি দেখেন, কিলোওয়াট আর ওয়াট নিয়ে আপনাকে সারা দিন পড়ে থাকতে হয় ফ্যাক্টরিতে, এটাই কাম। তো এই জিনিসটাই আপনার মনে রাখা খুব কঠিন না, আপনি শর্টকাট ভাবে এটা নিয়ে কাজ করতে পারেন। জিনিসগুলো, আর তারপর ট্রান্সফরমারের ক্ষেত্রে সবেরই ক্ষেত্রে এই ধরনের কিছু শর্টকাট আছে, 10-12টা শর্টকাট জানলেই মোটামুটি আপনার হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে কি আরএসসি বা একো, যে বিষয়গুলো আমাদেরকে ফ্যাক্টরি থেকে দেখে, এসএলডি, এলডি, এলপিএস ডিজাইন, লোড ক্যালকুলেশন, আর্থিং টেস্ট রিপোর্ট, ইন্স্যুরেন্স টেস্ট রিপোর্ট, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ট্রান্সফরমার টেস্ট, থার্মোগ্রাফি, সিস্টেম আর্থিং টেস্ট রিপোর্ট, প্রিভেন্টিভ মেনটেন্যান্স, এই জিনিসগুলো ম্যাক্সিমাম থার্ড পার্টিকে দিয়ে মানুষ দেয়। এখন অনেক কোম্পানিতে ডিরেক্ট করতেছে। এই জিনিসগুলো যদি আপনি নিজে নিজে পারেন, এলপিএস ডিজাইন পারেন, এসএলডি পারেন, ইএলডি পারেন, লোড ক্যালকুলেশন পারেন, টেস্ট গুলো পারেন, তাহলে আপনার জায়গাটা অনেক উপরে থাকবে। তো হ্যাঁ, এটা নিয়ে আমি আর আলোচনা করব। তারপর মেন পার্ট হচ্ছে এসএলডি। এসএলডি যে একটা ইঞ্জিনিয়ার পারবে, আপনার এসএলডি কিন্তু শুধু যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বললেন শেষ হয়ে গেল বিষয়টা, এরকম না কিন্তু। এসএলডি খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং হচ্ছে একটা এসএলডি যারা ইঞ্জিনিয়ার জানে, অনেক কিছু জানতে হয়। আপনারা তো যারা ফ্যাক্টরিতে জব করতেছেন, যে এসএলডি হচ্ছে বাউন্ডারি লাইট থেকে শুরু করে মেশিন ডাইভার্সিটি লোড থেকে শুরু করে কানেক্টিভ লোড থেকে শুরু করে আপনাকে সব বিষয়গুলো জানতে হয়। ঠিক আছে? এটা একমত কিনা যারা জব করতেছেন? আপনাদের জুনিয়র ভাইদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা একটু কথা বলবেন, যে শুধু এসএলডি মানে হচ্ছে যে সিঙ্গেল লাইন কয়টা করে দাগ টেনে আমি অটোক্যাডে করলাম, বিষয়টা এরকম না। প্রত্যেকটা আপনার আহ, যে মেশিন গুলো আছে, কোন মেশিনে কত খায়, কেন খায়, এই বিষয়গুলো আপনাকে এই ড্রয়িং এর মাধ্যমে তুলে ধরা। ধরেন ধরেন এটা একটা এসএলডি, আরইবি থেকে শুরু করে ডপ, ডপ আউট ফিউজ, তারপর হচ্ছে সিটিপিটি, তারপর হচ্ছে পিসিবি, তারপর হচ্ছে ট্রান্সফরমার। এই যে ইনফরমেশন গুলা কোনটা কি বলতেছে এবং কেন বলতেছে, এই বিষয়গুলো জানা আমাদের, এবং পারফেক্ট ভাবে, যদি সঠিক মানের আপনার কেবল ক্যালকুলেশন বা ডিভাইস না দেওয়া থাকে আপনাকে দিতে হবে। এটা আরবি পার্ট, এবং হচ্ছে জেনারেটর পার্ট থেকে আর্থিং পার্ট, এই ক্যালকুলেশন গুলো, এবং হচ্ছে ডোর আর্থিং থেকে শুরু করে আপনার আর্থিং, তারপর ফেজ, আপনার পাঁচ বার ক্যালকুলেশন, সকল বিষয়গুলা পরিপূর্ণভাবে এই ড্রয়িং এর মাধ্যমে ফুটিয়ে তোলা, এটা হচ্ছে এসএলডির কাজ। ধরেন এখানে কি বলতেছে, আইডিএমটি ফল্ট ক্লিয়ারিং টাইম 0.0 সেকেন্ড। এই যে ফল্ট ক্লিয়ারিং টাইম যদি আপনাকে বলি, এটা কি জিনিস, কে করে, ঘটনা করে? এটা হচ্ছে আপনার পিসিবির ভিতরে একটা আপনার হচ্ছে
যে এই ডিভাইসটা, এটা হচ্ছে এই, আচ্ছা ফল ক্লিয়ারটা কে করে আমাকে কেউ বলবেন একটু? ফল ক্লিয়ার করার কাজটা কে করবে বিসিবির মধ্যে? ধরেন এখানে কোনো ফল্ট হলো, এখানে একটা ফল্ট হলো, এই ফল্ট এটা কি কাট অফ করে দেবে, এটা অফ করে দিবে বিসিবি কে? এইটা কে করবে? এখানে একটা রিলে আছে, এই রিলেটা করবে না, নাকি? জি, জি, তা যদি এটা করে, আপনারা জানেন যে এখানে যদি 33 কেভি বা 11 কেভি যেটাই বলেন না কেন, এটা যখন এ ধরনের ঘটবে, এখানে অসীম মানে ইনফিনিটি ভোল্টেজ ক্রিয়েট হয়। এই ক্রিয়েটটা ভোল্টেজ যখন ক্রিয়েট হবে বিসিবির মধ্যে, তখন যদি এটা আর্থিং প্রপারলি না থাকে, সিস্টেম আর্থিং প্রপারলি না থাকে, এটা এটা সিস্টেম অনুযায়ী, এটা মেশিন অনুযায়ী 0.04 সেকেন্ডে টিপ করার কথা ছিল, কিন্তু করবেই না, এবং এখানে আগুন ধরার সম্ভাবনা থাকে। সেই জন্য এখানে প্রপার ভাবে আপনার সিস্টেম আর্থিং, আপনারা জানেন যে সিস্টেম আর্থিং এর ওহমস 1 এর মধ্যে থাকতে হয় বাধাটা, মানে এতটা ইজিলি, মানে এই পথটা এতটা মানে ইজি প্রসেস থাকতে হয় যে 1 এর থেকে কম রেজিস্ট্যান্স বাধা থাকতে হয়, গ্রাউন্ডে যেন ইজিলি এইটা নেমে যায়, ভোল্টেজ যেখানে ক্রিয়েট হবে ওভার ভোল্টেজটা। এটা হচ্ছে ফল্ট ক্লিয়ারটা আর্থিং এর মাধ্যমে, এই যে আপনার এই রিলেটাতে সংগঠিত করে। ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে বিষয়। আর দেখেন এসএলডি, শুধু যে আপনি এসএলডি করলেন, দাগ টানলেন না, যে বিসিবির একটি সিম্বল দিয়ে দিলেন শেষ, এর মধ্যে কি বলতেছে কি আপনাকে প্রপার আপনাকে জানতে হবে, এবং এগুলা আপনার ফুটিয়ে তুলতে হবে। আপনারা ট্রান্সফরমার দেখেন, ট্রান্সফরমার যে পার্ট গুলো আছে প্রত্যেকটা কোথায় কি বলতেছে, ট্রান্সফরমার ইনফরমেশন থেকে আপনাকে এসএলডি দিতে হবে। এবং এখানে কত মানের আপনার কেবল কেবল লাগবে আর্থিং এর জন্য, এটা যে ফেজ কেবলের সাথে আপনাকে ক্যালকুলেশন গুলো করতে হবে। তাহলে এসএলডি শুধু যে এবং বাসবার ক্যালকুলেশন, এবং কোন মেশিনে কানেক্টিং লোড কতটুকু, ডাইভার্সিটি লোড কতটুকু, এই লোড কত, এগুলো সকল ক্যালকুলেশন করে আপনাকে পূর্ণাঙ্গ একটা এসএলডি টা ফুটিয়ে তোলা হচ্ছে এসএলডি কাজ। যেমন এটা একটা দেখেন, একটা এসএলডি, এটা একটা কোম্পানির এসএলডি, বিশাল এসএলডি। যদি মনে করেন 97 100 করে আপনার বেকার থাকে, এখন এই এসএলডিটা আমার একটা কোম্পানির, আগের কোম্পানি ছিল, আমি হচ্ছে যোগাযোগ করতাম, এটা আমার এসএলডি করা, এই এসএলডিটা যদি আপনার করতে কতদিন সময় দেবে কোম্পানি? এখন এটা করতে আপনাকে 2 মাস বা 1.5 মাস সময় দিবে সর্বোচ্চ। এর মধ্যেই কিন্তু আপনি নিজে নিজে করলেও আপনার করতে হবে, আর থার্ড পার্টি করলে তো আরো কম সময়ের মধ্যে করার চেষ্টা করে। এখন এই জিনিসগুলো প্রপারলি যদি আপনি জানেন কোথায় কি দিতে হবে, তাহলে কিন্তু আপনি পারবেন, না হলে আপনি পারবেন না। এই হচ্ছে এসএলডির ব্যাপারে। তারপর অটোক্যাড বেশি, এখানে অটোক্যাড এর মাধ্যমে লেআউট, যেটা ইএলডি বলি আমরা। এখন দেখেন একটা রুমে কয়টা আপনি লাইট দিবেন, এটা আপনি কিভাবে ঠিক করবেন? এই রুমটাতে মনে করেন 6টা লাইট দিয়েছে, কিসের ভিত্তিতে 6টা লাইট দিয়েছে, এই রুমে কেন 6টা লাইট হবে, কত ওয়াটের? এখন এখানে আপনার কিছু প্রশ্ন আছে, যে কোনো জায়গাতে যদি লাইট ক্যালকুলেশন করেন, রুমটাতে কি রুম হবে, অফিস রুম, আপনার হাসপাতাল, খেলার মাঠ, কি হবে? তো প্রশ্ন করতে হবে। প্রশ্ন করার পরে তখন যখন আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন উত্তর আপনাকে দিবে বিএনবিসি। ধরেন যে এটা আপনার আর জেনারেল রুম, একটা অফিস রুম, ঠিক আছে? এটা হচ্ছে অফিস রুমের জন্য আমার কত জেনারেল অফিস, এই জেনারেল অফিস রুমের জন্য কত লাক্স প্রয়োজন স্ট্যান্ডার্ড, আপনার মুখস্থির প্রয়োজন নাই, মুখস্থ থাকলে থাকবে, না থাকলে না। আমি একটা অফিস রুম করতেছি, আমার মনে করেন জেনারেল অফিস রুম বা হচ্ছে আপনার কনফারেন্স রুমে কত লাক্স আমার প্রয়োজন, 300 লাক্স প্রয়োজন। আমি বুঝে নিলাম যে অফিস রুমের জন্য আমার 300 লাক্স স্ট্যান্ডার্ড, এটা কে বলছে? বিএনবিসি বলতেছে। তাহলে এখন ওই যেখানে আমি ড্রয়িং করব, এখানে আমি এই রুমটাতে আমার 300 লাক্স পড়তে হবে। এই 300 লাক্স পড়ার জন্য কয়টা লাইট আপনার প্রয়োজন, এটার জন্য লুমেন্স মেথড দিয়ে বা একটা সফটওয়্যার দেওয়া আছে, ম্যানুয়ালও হয়, এই রুমে কয়টা লাইট হবে সেটা আপনাকে ঠিক করতে হবে। মনে করেন 6টা লাইট হবে, তো 6টা লাইট আপনি কিভাবে আপনি স্থাপন করবেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে। নিয়মটা হচ্ছে এদিকে এক 1 ফিট যদি 1 ফিট হয়, তাহলে এটা থেকে এটা দূরত্ব হবে 2 ফিট, এটা থেকে হবে 1 ফিট, মানে হচ্ছে এটা হচ্ছে সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্স অনুযায়ী আপনাকে সাজাতে হবে।
এবং একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনটা জানার জন্য আবার আমরা যেটা করে থাকি যে আপনার এটা এই যে মেন পার্ট হচ্ছে যে বিএনপিসির ভাষায় এই যে এই সূত্রটাতে, এই সূত্রটার উপর ডিপেন্ড করে, এই সূত্রটার উপরে ডিপেন্ড করে আমরা এটা এন সমান মানে কয়টা লাইট লাগবে। এখানে দেখেন ই দ্বারা বোঝাচ্ছি আমরা যে স্ট্যান্ডার্ড কত লাক্স প্রয়োজন, এটা হচ্ছে রুম এরিয়া। রুম এরিয়া তারপর হচ্ছে এফ সমান হচ্ছে লুমেন আউটপুট অফ ইচ লাইট, প্রত্যেকটা লাইটের কতটুকু আপনার লাইটের লুমেন্স দিবে, তারপর ইউটিলাইজেশন ফ্যাক্টর, মেইনটেন্স ফ্যাক্টর। এটা এন সংখ্যক বেরোলো। এখন এন সংখ্যক ধরেন যে আপনি 6টা লাইট বের হলো, এটাতে অটো করা আছে। এই যে জাস্ট খালি আপনি দৈর্ঘ্য প্রস্থ এখানে বসালে লাইট সংখ্যা কি আপনি কত ওয়াটের লাইট নেবেন এটা বেরিয়ে যাবে। ধরেন যে আপনার 6টা বা 7টা লাইট বসলো, রুমে কিভাবে আপনি এটা মানে স্থাপন করবেন? হ্যাঁ, সবটা দেওয়া হয়, এটাও দেওয়া হয়, দুইভাবেই হবে আর কি। এক ভাই লিখছিলেন তাই। এটা হচ্ছে ম্যানুয়ালি বিএনবিসির নিয়মে যে আপনি সূত্রে অ্যাপ্লাই করেও বের করতে পারবেন যে রুমে কয়টা লাইট প্রয়োজন। তো এই ধরনের ইগুলোকে শর্টকাট ভাবে আমরা আপনাদেরকে মানে আলোচনা করি আজকে, জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। এই রুমের লাইট কত লাক্স প্রয়োজন, দৈর্ঘ্য প্রস্থ কত, কত ওয়াটের লাইট, এই জিনিসগুলো আপনি ডিরেক্টলি মান বসালে এখানে লাইট সংখ্যা চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। আর তাহলে এখানে থেকে আমরা কি দেখলাম? একটা রুমের একটা রুমের যে লাইট সেট করব আমরা কিভাবে করব, একটা হচ্ছে যে ওখানে স্ট্যান্ডার্ড কত প্রয়োজন, কথা আমার বুঝেন। আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য আবার বলতেছি যে আমার এই রুমটাতে লাইট কয়টা প্রয়োজন, যে এতটা লাইট প্রয়োজন, কিভাবে স্থাপন করতে হবে। তো কিভাবে কিভাবে স্থাপন করতে হবে আমাদেরকে, তো এই নিয়মে করতে হবে। তাহলে দেখেন একটা জায়গায় আমি একটু বের করতেছি লাইটের জায়গাটাতে, এটা যদি ক্লাসে এই যে দেখেন এই রুমটাতে আমার 6টা লাইট প্রয়োজন। কিভাবে? এটা কি রুম? অফিস রুম। কত ওয়াটের লাইট লাগাইলাম? 18 ওয়াটের লাইট। ক্যালকুলেশন করে বের করলাম যে 6টা লাইট প্রয়োজন। এখন এই 6টা লাইট আমার এখানে 3টা দিতে হবে, এখানে 3টা দিতে হবে। কিভাবে 3টা দিতে হবে? এখানে যে এটা হবে মনে করেন 6.2, একে 3 দিয়ে ভাগ দিতে হবে। যে ফলটা হবে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। করে দেখেন 1.03, মাথায় 1.03, এই মাথায় 1.03, একটা লাইট থেকে আরেকটা লাইট দূরত্ব হচ্ছে 2.006 এটা। এই পাশে যে হাইট এটা হবে মিটারে, এটাকে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে, যেহেতু 2টা সারি। এটা হবে আবার এটাকে 2টা ভাগ দিয়ে, এটা হচ্ছে আপনার যে 1.85 মিটার একটা থেকে একটা লাইটের দূরত্ব। এই পাশের এই যেটা দূরত্ব হবে 0.92। এভাবে আপনাকে পারফেক্ট ভাবে ক্যালকুলেশন করতে হবে, এবং এটা ডিপেন্ড করে আপনার লাইটের কত ওয়াট দিচ্ছেন এবং কি আপনি কি কাজে ওই জায়গাটা ব্যবহার করতেছেন প্রেভারে। এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে তখন একটা রুমের ক্যালকুলেশন করা সহজ হবে আপনার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের একটা আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল যে থার্মোগ্রাফি। থার্মোগ্রাফি আপনারা জানেন যে থার্মোগ্রাফি একটা জাস্ট একটা মিটার, মিটারে কোন পয়েন্টে কত তাপমাত্রা প্রডিউস হয় আমাদের, যদি ইলেকট্রিসিটির পাওয়ারের যে এই জায়গাগুলো আমরা হাত দিয়ে না দেখতে পারি, এবং ভিতরে কত, যেমন এখানে 113.4, এখানে 150.7, এখানে এই পয়েন্টে তাপ উৎপাদন হচ্ছে। এই মিটারটা ধরলে আপনাদের কেবলের মধ্যে, ট্রান্সফরমারের মধ্যে এবং ট্রান্সফরমার টার্মিনালে দেখা যায়। হচ্ছে আবার স্টেজ আছে, এটাতে আপনার 6 মাস পর পর এটা করতে হয়। স্টেজ গুলো কি 0, 1, 2, 3, এই ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে আপনাকে এই ক্যাটাগরি গুলো নির্ধারণ করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এলপিএস ডিজাইন, এলপিএস ডিজাইন আর একটা ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো এত সহজভাবে আপনি মানে শিখতে পারবেন যে আমি এলপিএস ডিজাইন আমি পারি না এরকম বলার সুযোগ নেই। আপনি 2 ক্লাসে টোটালি এলপিএস ডিজাইন, 2টা ক্লাসে এসএলডি কমপ্লিট হয় এবং অটোক্যাড শেখানো শিখতে পারবেন। এই বিল্ডিংটাতে প্রথম ফল আমার এলপিএস, যদি এটা প্রয়োজন হয় তাহলে এটা কিভাবে করতে হবে সেটা আপনার জানতে হবে। যেমন বিএনবিসির ভাষায় রিস্ক ইন্ডেক্স যদি হয় আপনার 40 মার্ক হয় 40, তাহলে এটাতে আপনার এলপিএস প্রয়োজন, বিএনবিসি বলবে। আর এনএফপিএ বলবে 75 ফিট, 75 ফিটের মধ্যে যদি হয় ক্লাস 1,
দুইটা টাইপের থাকে। ক্লাস 1 75 ফিটের বেশি হলে ক্লাস 2। ম্যাটেরিয়াল নিয়ে যদি আপনার এই বিল্ডিং এ কিভাবে আপনার ইয়ার টার্মিনাল কতটুকু করবেন এবং হচ্ছে কিভাবে করতে হবে টোটাল বিষয়টা আপনি জানতে পারবেন। তারপর হচ্ছে কেবল ইনসুলেশন টেস্ট। আপনারা জানেন যে কেবলগুলো, একাধিক কেবলগুলো আমাদের আহ, একসাথে থাকে এবং হাত দিয়ে কাজ করতে হয়। এই ব্যারিয়ারটা, রেজিস্ট্যান্স যেটা থাকে, রেজিস্ট্যান্সের একটা ব্যারিয়ার থাকে সর্বনিম্ন 5 মেগা ওহম। 5 মেগা ওহমের বেশি আপনাকে এই ইনসুলেশন ব্যারিয়ার থাকতে হয়। এর নিচে হলেই কেবলটা চলবে না। চলবে না। এই হচ্ছে বিষয়। আর আমাদের এই কথাগুলো আমি শর্ট করতেছি আজকে, যদিও অনেক কথা বেড়ে যাচ্ছে, যে একটা কোম্পানিতে আপনি টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার জন্য যারা করতেছেন তাদেরকে এই রিপোর্টগুলো তৈরি করার জন্য, এবং যারা এন্ট্রি লেভেলে ইন্ড হতে চান, প্রপার এইগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনি ভালো করবেন। এবারে তাই আপনাদেরকে আহ্বান জানাবো যে এই জিনিসগুলো যত তাড়াতাড়ি, তবে আপনার মনে হতে পারে যে আমি আলোচনা করতেছি কোর্স করার কারণে, এটা মানে এটা কোনো বিষয় না। আপনি এটা আপনার ইউটিউবে শিখতে পারেন, আমাদের ইউটিউবে অনেক কিছু শিখতে পারবেন। তারপর আপনি এটা আমেরিকা যেতে পারেন, কোনো বড় ভাইয়ের কাছে যেতে পারেন, যেভাবেই হোক। আমার কথা হচ্ছে আপনাকে শিখতে হবে। তো ভালো কথা বেসিক বলেছেন। আইডিয়া আমাদের যদিও বড় একটা মডিউল আছে, হ্যাঁ, যে একটু আমি শেষ করি। বেসিক আইডিয়া, ইলেকট্রিক্যাল ডিজাইনের আইডিয়া পাবেন, সাবস্টেশন ডিজাইন, বাসবার ক্যালকুলেশন, সুইচ গিয়ার সিলেকশন, মেনটেন্স ডকুমেন্টস ফর পিএফআই সিলেকশন এজ পার ইঞ্জিনিয়ারিং কোড অনুযায়ী, কেবল সিলেকশন, সার্কিট ব্রেকার সিলেকশন এজ পার বিএনবিসি এনএফপি কিভাবে দিবেন, আর্থিং সিস্টেম লেআউট ফ্লো কিভাবে করবেন, লাইট লুমেন্স ক্যালকুলেশন মেথড গুলো কিভাবে ক্যালকুলেশন করবেন, অটোক্যাড শিখতে পারবেন, প্রফেশনালি এসএলডি অ্যাপ্রুভ কিভাবে করতে হবে, লোড টেবিল ক্যালকুলেশন কিভাবে করবেন, প্রফেশনাল এলপিএস ডিজাইন এবার বিএনবিসি এনএফপি অনুযায়ী সাজাতে পারবেন রিয়েল প্রজেক্ট গুলো, যেগুলো বিভিন্ন কাজগুলো করা আছে। আর লাস্টে হচ্ছে আমাদের একটা কি হয়, আর এসি অডিট কিভাবে ফেস করবেন, এবং একটা ভাইবা। হ্যাঁ প্রিয় ভাই, কি বলতেছিলেন এক ভাই প্লিজ। তো আপনাদেরকে আমি আবারও বলতেছি, আমাদের এখানে একটা কোর্স মডিউল আছে, যেটা একদম অটোক্যাড থেকে শুরু করে সেটা আপনারা শিখতে পারবেন। যদি কোর্স করার ইচ্ছা হয় তো আমাদেরকে একটু আপনাদের চ্যাট বক্সে আপনাদের নাম্বার গুলো দিবেন, আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। যে কোনো হেল্পের জন্য তারা পরস্পরের জন্য আছে। শুধু যে কোর্স করতে হবে, সবাই যে বজায় রাখা যায়। ধরেন আপনি আমাকে একটা কোশ্চেন করবেন, আমি সেটা কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর কোর্স করলে আপনার জন্য নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট মডিউল অনুযায়ী একটা আলোচনা থাকে। এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। আর মেনটেন্স এর ডকুমেন্টস এবং হচ্ছে বিভিন্ন চেক লিস্ট গুলো যেগুলো আছে সেগুলো প্রোভাইড করা হবে, কিভাবে কাজ করতে হয় সেটা করা হবে। এটা হচ্ছে আমাদের এই কোর্সের কোর্স মডিউল। এটা লম্বা মডিউল আছে। এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা কোর্স করতে চান তারা চ্যাট বক্সে নাম্বার দেবেন, আমি শুধু তাদের সাথে কথা বলবো। আর রেজিস্ট্রেশন যারা করেছিলেন তারা হয়তো অফিসে কথা বলবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে আমাকে বলবেন। হ্যাঁ, আপনারা যারা জব করেন না তারা ভিজিট করতে চান, ভিজিট করতে পারবেন, আছে। আর ফ্যাক্টরি ভিজিট করার কোনো বিষয় নেই আমাদের কাছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাই। আপনাদের কোনো কোশ্চেন আলোচনার উপরে এবং বলার থাকলে বলবেন। ইভেন আপনারা যদি কোর্স করতে চান সেই ক্ষেত্রে চ্যাট বক্সে নাম্বার দেবেন প্লিজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, আপনি যে স্লাইডটা দেখাইছেন এই স্লাইড কি আমাদের প্রোভাইড করতে পারবেন? এটা স্লাইডটা প্রোভাইড করতে পারবো না, এই রেকর্ডটা আমরা দিয়ে দেবো আপনাদেরকে, যারা রেজিস্ট্রেশন করেছেন করে দেবো আমরা। আবার বলছি, আপনাদের কোনো জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, আলোচনা আদার্স যদি জানা থাকে আমি উত্তর দেবো। আর আপনাদের কোনো ভাই যদি কিছু বলেন আজকের আলোচনার উপরে, সেটা বলতে পারেন। আপনাদের কোর্স
কত প্লিজ মানে বলুন মেহেদি ভাই। কতক্ষণ মেয়াদি, মানে 3 মাস, 6 মাস? আমাদের নির্দিষ্ট যে মডিউল দেখলেন এটার উপরে প্রায় 18টা ক্লাস হয়। তার মধ্যে হচ্ছে আপনার লোড ক্যালকুলেশন, কেবল ক্যালকুলেশন এবং পিডিএফ যেগুলো দেখতে প্রোভাইড করি। আর অনলাইনে 2 দিন করে ক্লাস, অফলাইনে যদি আসতে চান আসতে পারবেন। আচ্ছা, কোর্স শেষে কি মানে শুধু সার্টিফিকেট প্রোভাইড করেন, নাকি জবের জন্য কোনো রিকোয়েস্ট বা সুব্যবস্থা থাকে? আপনি আপনি কি করতে চান, যে আমার এখানে কোর্স করবেন তারপরে আপনাকে আমি চাকরি দিব এরকম বলবো? মানে যেটা সচরাচর বাংলাদেশে আমরা বলি নাকি? না না না, মানে বিষয়টা আপনাদের হচ্ছে কোর্স করলে তো আপনাদের অনেক আহ, কন্টাক্ট বা অনেক এর সাথে পরিচয় থাকে। এখন ওইখান থেকে মানে কোনো জায়গায় লোকের প্রয়োজন পড়লে আপনারা কি ওইখানে দিতে পারেন কিনা? মেহেদি ভাই, এই পয়েন্টে আমি একটু কথা বলি। এটাতে খুবই আমার অ্যালার্জি এই পয়েন্টে। ঠিক আছে, যে অনলি ফর অ্যাডভান্টেজ বিডি শুধু যে কোর্স করা এই বিষয়টা না, এটা জাস্ট আপনাদের সাথে ভলেন্টারি একটা সম্পর্ক বিল্ড আপ করা। আমরা সার্ভিস অটোমেশন মেশিনারি নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে। সেটা হচ্ছে যে আহ, বাংলাদেশে যে লার্নিং প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো প্রতিষ্ঠান ভালো, আমি আমি আমার জায়গা থেকে বলবো। কিন্তু আমাদের একটা ভুল জায়গা আছে, যে আমাদের এখানে কোর্স করুন 100% চাকরি। হ্যাঁ, মানে 1000 2000 মানুষ ট্রেনিং করে একটা প্রতিষ্ঠানে, 100% নাকি চাকরি দেয়। তো একজনকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কোথায় কোথায় চাকরি করেছেন একটু আমাকে বলবেন, বলতে পারেন। মাঝে মধ্যে ফোন দিই অন্য প্রতিষ্ঠানগুলোতে। তো বিষয়টা হচ্ছে যে ভাই, আমরা যেহেতু ইঞ্জিনিয়ার বা পরস্পরকে সহযোগিতা মনোভাব নিয়েই আমরা চলতেছি। আপনারা যখন আমাদের এখানে কাজ শিখবেন বা করবেন, আপনার সাথে তখন একটা আমার সম্পর্ক বিল্ড আপ হলো। তো যখন এক লোক নিবে তখন কিন্তু আপনাদেরকেই আমরা বলবো যে ভাই, চাকরির জন্য লোক নিচ্ছে, বা বিভিন্ন গ্রুপগুলোতে আমরা যেটা দিয়ে থাকি আপনারা দেখেছেন। এটা প্রতিনিয়ত আমাদের হেল্প করাই হচ্ছে কাজ, আপনি বললেও করব না বললেও করব। কিন্তু যখন বাইন্ডিং এ যায় প্রতিষ্ঠানগুলো বা লার্নিং প্রতিষ্ঠানগুলোর মানে ট্যাগলাইনে থাকেই যে আমাদের এখানে কোর্স করুন 100% চাকরি, এটা একটু ওয়ার্ড লাগে, লাগে শুনতে কেউ ভাই, যদি কিছু না মনে করেন। এটা আমার ওপিনিয়ন বললাম। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, আমি আমাদের সাথে দেখলাম মানে প্রতিনিয়ত ধর অনেকেই মেহেদি ভাই বলতেছে যে 100% চাকরি কোর্স শেষে, এইগুলার এই কারণেই আমি এই কোশ্চেন জিজ্ঞেস করলাম আর কি। না, থ্যাংক ইউ আপনাকে। আমি একদম ক্লিয়ার করে বলে দিলাম যে এখানে আমার অ্যালার্জি আছে ব্যাপকভাবে। এটা শুনতে একটা ওয়ার্ড দেখায়, যে ধরুন যে আপনি আমার কাছে কোর্স করবেন, শিখবেন। ঠিক আছে, শেখার পরে যখন আমার কাছে লোক চাইবে, মনে করেন এখানে অন্য একটা ভাই বলছে, নাহিদ ভাই বলছে যে একটা লোক দেন, তখন কিন্তু আপনাকে আমি দেবো। এখন যখন একটা প্রতিষ্ঠান বলবে যে আপনি আমাদের এখানে কোর্স করলে 100% চাকরি, বাংলাদেশে কয়টা চাকরি নিয়ে বসে আছে উনি, বা এটা একটা প্রলোভন টাইপের কথাবার্তা আমার মনে হয় আমার কাছে, যেহেতু আমি প্রতিষ্ঠানের একজন মালিক হিসাবে আমি বলতে চাই ডিরেক্টলি। হ্যাঁ, তবে কি প্রতিনিয়ত যারা লার্নিং নিয়ে কাজ করে তারা আপনাকে কোনো না কোনো ভাবে আপনাকে হেল্প করার জন্যই বসে আছে সব প্রতিষ্ঠান, আমি এটা বিশ্বাস করি। ইভেন যদি আপনাকে গল্পের ক্ষেত্রে বলি, এই 3 মাসে লিস্ট 17 জনের প্লাস আমি চাকরি দিয়েছি। আমি আমার মাধ্যমে রেজিকের ব্যবস্থা হয়েছে 17 জন প্লাস। ইভেন মানে এখনো 2 3 জন মানে পাইপলাইনে আছে, যে তাদের চাকরির জন্য পাঠাচ্ছে বা হচ্ছে বা চেষ্টা করতেছে। এটা যেহেতু প্রতিনিয়ত ফ্যাক্টরি বিশেষ কাজ, এটা হয়ে থাকে। থ্যাংক ইউ সবাইকে। আর কোনো কোশ্চেন না থাকলে, কোনো কিছু বলার থাকলে আজকে সেমিনারের উপরে বা আমাদের কোনো পরামর্শ যারা সিনিয়র পার্সন আছেন দেওয়ার জন্য অনুরোধ। আচ্ছা, আপনাদের কোর্সের মধ্যে কি এই সাবস্টেশন মেইনটেনেন্স এর ওইটা কেমন মানে ফোকাস করা হয়? সাবস্টেশন না, একদম ড্রপ আউট ফিল্ড থেকে যেটা ধরে শুরু করে এসএলডি পর্যন্ত আপনি অডিট প্লাস হচ্ছে পারফেক্ট ক্যালকুলেশন এবং সকল ডকুমেন্টস সহকারে আপনি শিখতে পারবেন এবং এটা পাবেন ইনশাল্লাহ। কেমন? শুধু আপনার একটা পার্ট না, এখানে
অনেক কিছু কভার হবে আশা করি। ভাই আপনাদের ভাইয়া আপনাদের কোর্স ফিটা কত? মানে এখানে কি আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 7,500। আমরা ফার্স্ট 10 জনকে 5,000 টাকা রাখি। যারা আর কোর্সে আপনাদের অফিস ভর্তি কোন হবে, জায়গায়? 6 নম্বর সেক্টর, হাউস বিল্ডিং। এখানে অটোমেশন কোর্স ঢাকা? আছে আমাদের। অ্যাডভান্টেজ পেজে যাবেন, অনেক কোর্সই আছে আমাদের এখানে, শুধু যে এই কোর্স তা না, যেটা যার প্রয়োজন আমাদের কাছে হেল্প নিতে পারেন। জি। ভাই অফলাইন কোর্স আপনারা কিভাবে করেন? অফলাইন কোর্স আমাদের অফিসে আসতে হবে, খালি করতে পারবেন। ঠিক আপনার আপনাদের বার। জি। ঠিক আপনার টাইম ইয়া করে দেবেন নাকি ক্লাসের? টাইম বলতে আপনার ম্যাক্সিমাম তো সবাই ব্যস্ত থাকে। যদি মনে করেন আমাদের যে কোর্সগুলো হয় সপ্তাহে 2 দিন করে, ধরেন আমার এই কোর্স আপনি ভর্তি হয়েছেন, এই কোর্সের 2 দিন অফলাইন অনলাইনে ক্লাস। আর অফলাইনে যখন আপনি আসবেন সেটা আপনি এবং আমাকে ঠিক করতে হবে, যে আমি কালকে আসবো বা পরশুদিন আসবো বা শনিবার করে আসবো। এটা আপনি অনলাইনে ক্লাস করতে পারেন, অফলাইনে কোর্স করতে পারেন, দুইটা কোর্স একসাথে একই টাকা দিয়ে করতে পারবেন। মানে আমরা চাচ্ছি যে আপনি, আমরা যা জানি সেটা আপনি যেন নিতে পারেন আমাদের কাছ থেকে। ধরেন আপনি অফলাইনে 2 দিন আসলেন, 3 দিন আসলেন না, কিন্তু অনলাইনে রেগুলার ক্লাস চলতে থাকবে। আর অনলাইনে যদি আপনি অফলাইনে যদি আসতে চান আসতে পারবেন। ওকে। মানে অনলাইনে আপনাদের থেকে শিডিউল নিতে হবে আর কি। শিডিউল নিতে হবে, যদি আপনি ফিক্সড করে দেন যে আপনি শনিবার করে 10টায় আসবেন, আসেন, প্রতি শনিবারই আসেন। আচ্ছা। আর এখন যদি আপনি মাঝে মধ্যে আসেন, তখন তো আপনাকে শিডিউল নিয়ে আসতে হবে। জি। তাহলে আমরা শেষের পথে চলে এসেছি। যদি কোর্স করার ব্যাপারে কোনো কারো সিদ্ধান্ত থাকে, তাহলে আমি আবারও বলতেছি, আমাদের নাম্বারটা আমার কাছে থাকে, যে 01-325-180-531। এটা যদি জানার থাকে আপনারা জানতে পারবেন। আর যদি কোর্স করতে চান, যদি নাম্বার দিতে চান, বক্সে নাম্বারও দিতে পারেন, আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। একজন বলছেন যে কোর্স ফি কত, শুনতে পারেনি। কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। আমাদের সিরিয়ালি 10 জন যারা ভর্তি হয় কোর্স চলাকালীন সময়ে, তারাকে আমরা 5,000 টাকা রাখি। আপনারা এই টাকাটা আপনার ভেঙে ভেঙে দিতে পারবেন। আসলে এই বিষয়টা হচ্ছে যে কোর্স যে টাকার অঙ্কের বিষয়টা না। আপনাদের যদি শেখার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন, কোর্স ফির ব্যাপারে আমরা কনসিডার করবো। ওকে, যতটুকু করানো যায়। আমরা চাই যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি, কেমন? তো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কোনো কথা না থাকে তাহলে আজকের সেমিনারের উপরে বা ওভারঅল কথাবার্তার উপরে কোনো পরামর্শ থাকলে দু একজন ভাই কথা বললে ভালো হবে। এটা শুনে আমরা 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করবো। আল্লাহ হাফেজ। দু একজন ভাইকে কথা বলার জন্য অনুরোধ করতেছি, যে কোনো পরামর্শ আমাদেরকে দিতে পারেন, সবার উদ্দেশ্যেও দিতে পারেন, শুধু আমাদেরকে না। কেউ কিছু বলবেন?